সবাই ভালো আছো আশা করি। ছুটির দিনে দুপুরবেলা পড়তে কারো ভালো লাগে না, কিন্তু কথা হচ্ছে যে এই কোর্সের টাইম আনফরচুনেটলি এই টাইমে দেওয়া হয়েছে। সেটা আসলে আমিই দিছি, কেউ দেয় নেই। যাই হোক, ঠিক আছে, আশা করি যে সবাই মোটামুটি যারা আসার তারা চলে আসছো। তো আমি আগে শুরু করে দিই। তো আজকে হচ্ছে আমরা আগের দিন হচ্ছে হেড নেকের ডেভেলপমেন্ট শুরু করছিলাম। মানে বেসিক্যালি হেড নেক বলতে কি বোঝায় এটা তো আমরা আগের দিন প্রথমেই দেখছিলাম। তো এর মধ্যে হেড নেকের মধ্যে দুইটা সফট স্ট্রাকচারের ডেভেলপমেন্ট আজকে আমরা পড়বো, টাং আর থাইরয়েড। তো তাহলে শুরু করি। তো আমি ফার্স্টে একটু বলবো যে শুরুতে আমি টাংটা বলবো, তারপর হচ্ছে থাইরয়েডটা বলবো। তো তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তারা তো টাং এর ট জানো না, টাং জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো আমি হচ্ছে একদম লাইক যদি খুবই নুব ভাষায় বলতে হয়, এই হচ্ছে টাং। এরকম টাংটা একটু এরকম আর কি। যাই হোক, মানে এটা তো একদম পাতলা না, একটু সাম থিকনেস আছে আর কি এটার। তো যাই হোক, এখন হচ্ছে তোমার টাঙের হচ্ছে পার্ট আছে। টাঙের পার্ট মানে দুইটা পার্ট, একটা হচ্ছে সামনের পার্ট, একটা হচ্ছে পিছনের পার্ট। তো সামনের পার্টকে বলা হয় অ্যান্টিরিয়র পার্ট, আর পিছনের পার্টকে বলা হয় তোমার পোস্টেরিয়র পার্ট। তো এখন আবার এখানে কথা আছে যে অ্যান্টিরিয়র পার্ট আর পোস্টেরিয়র পার্টের মধ্যে একটা আচ্ছা আমি আরেকটু বলে নিই। টাঙের পিছনে কি আছে। আমরা আমরা আমাদের যখন ঠান্ডা লাগে তখন আমাদের টনসিল ফুলে যায়, তাই না? তো ধরে নাও যে টাঙের পিছনে এবং একটু ল্যাটারালি টনসিল থাকে, যে টনসিলগুলো আমাদের ফুলে, এগুলোকে বলা হয় প্যালাটাইন টনসিল। এছাড়া টাঙের পিছন দিকে থাকে এপিগ্লটিস। এটাও তোমরা ফার্স্ট ইয়ারে জানো। এপিগ্লটিস হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে বাতাস, মানে যেটা হচ্ছে খাওয়াকে ট্রাকিয়াতে ঢুকতে বাধা দেয়। আমাদের মুখের ভিতরে দুইটা জিনিস আছে যেগুলো খাওয়াকে একদম ইসোফেগাস দিয়েই বা ফ্যারিংস দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একটা হচ্ছে উপরে ইউভুলা আর একটা হচ্ছে পিছনে এপিগ্লটিস। ইউভুলার কাজ কি? ইউভুলার কাজ হচ্ছে আমরা যখন গিলি সে খাওয়াটাকে নাকের গহ্বরে যাইতে দেয় না, নাসিকা গহ্বরে সে খাওয়াটাকে যাইতে দেয় না। আর এপিগ্লটিসের কাজ হচ্ছে সে খাওয়াটাকে ল্যারিংসে ঢুকতে দেয় না। তাহলে এই দুইটাই এনশিওর করে যে খাওয়াটার জন্য ঠিক ফ্যারিংসে যেয়ে ঢোকে, মানে ইসোফেগাসে যেয়ে ঢোকে। মানে যখনই আমাদের কথা বলার সময়, সরি খাওয়ার সময় কোনো কারণে আমাদের মানে হাসি আসে বা হচ্ছে আমরা কথাবার্তা বলি, তখন কি হয় অনেক সময়, তখন এই যে ইউভুলা আর এপিগ্লটিস ওদের কাজটা ঠিকমতো করতে পারে না। সেই সময়টা দেখা যায় যে নাকে মুখে বিষম উঠে, তারপর অনেক কাশি উঠে, খাওয়া একটু নাকে চলে যেতে চায় বা গলায় ঢুকে যেতে চায়, ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমরা টাঙে ছিলাম। তো টাঙে ছিলাম, তাহলে টাঙের পিছন দিকে এই জিনিসগুলো আছে। টাঙের পিছনে মাঝখান বরাবর আছে এপিগ্লটিস, দুই পাশ বরাবর আছে হচ্ছে প্যালাটাইন টনসিল, আর উপরে মাঝখান বরাবর আছে আলজিভ বা ইউভুলা। তাই আর আমি কি বললাম যে টাংকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। টাংকে একটা অ্যান্টেরিয়র পার্ট আর একটা পোস্টেরিয়র পার্টে ভাগ করা হয়েছে। তো মানে অ্যান্টেরিয়র পার্টটাই হচ্ছে টাঙের বেশি অংশ। মোট টাঙের অলমোস্ট 2/3 হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, এবং এটাকে বলা হয় অ্যান্টেরিয়র 2/3। এই যে অংশটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং। অ্যান্টেরিয়র 2/3, তাহলে টাঙের 2/3 হচ্ছে অ্যান্টেরিয়রলি থাকে, এটাকে বলা হয় টাঙের অ্যান্টেরিয়র 2/3। আর বাকি যে 1/3, এই 1/3 থাকে তোমার পিছন দিকে। সাপোজ পিছন দিকে, এই পিছনের অংশটাকে তাহলে কি বলা হয়? পোস্টেরিয়র 1/3। আর এছাড়া টাঙের একটা মোস্ট পোস্টেরিয়র পোর্শন বলে আরেকটা অংশ আছে, মোস্ট পোস্টেরিয়র পার্ট। তাহলে আমরা টাঙের বেসিক অ্যানাটমি কি শিখলাম? টাঙের অ্যান্টেরিয়র 2/3 আছে, টাঙের পোস্টেরিয়র 1/3 আছে, এবং টাঙের কি আছে? একদম মোস্ট পোস্টেরিয়র একটা পার্ট আছে। অ্যান্টেরিয়র পার্টটাকে বলা হয় অ্যান্টেরিয়র 2/3, পোস্টেরিয়র পার্টটাকে বলা হয় পোস্টেরিয়র 1/3, আর মোস্ট পোস্টেরিয়র পার্টটাকে তো মোস্ট পোস্টেরিয়র পার্টই বলা হয়, এখানে আর কোনো স্পেশাল নাম নেই।
আচ্ছা, আর হচ্ছে তোমার আম, এতটুকুই আমাদের জানতে হবে টাঙের গঠন রিলেটেড। আরেকটা জিনিস তোমরা হয়তো অনেকে জানো যে আম, তোমরা যারা আয়নায় নিজেদের জিহ্বা উল্টায় দেখছো, তোমরা জানো যে এই যদি হয় আমার ওরাল ক্যাভিটির ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটি, টাং হচ্ছে একটা শক্ত টিস্যুর মাধ্যমে লেগে থাকে ওরাল ক্যাভিটির ফ্লোরে। তোমরা জানো টাং হচ্ছে তোমার তোমার মানে নিচের চোয়ালের সাথে একটা ফোল্ড অফ টিস্যু দ্বারা অ্যাটাচড হয়ে থাকে। এই ফোল্ড অফ টিস্যুকে বলা হয় ফ্রেনুলাম। ফ্রেনুলাম। তো তোমার যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য আমি এই জিনিসটা বেশি করে বলছি, কারণ তোমরা জিনিসটা জানো না। সেকেন্ড ইয়ারে তো জানোই। উম, তোমরা যারা তো তোমরা মানে এটা আমরা সবাই জানি, আমরা মেডিকেলে না পড়লেও এটা আমরা জানতাম যে এখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে টাংটাকে ফিক্স করে রাখতেছে নিচের ওয়াল, মানে নিচের যে ফ্লোরের সাথে, ওরাল ক্যাভিটি ফ্লোরের সাথে। তাহলে এটার নাম হচ্ছে ফ্রেনুলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা জানবো, টাঙের নার্ভ সাপ্লাইটা একটু জানতে হবে। টাঙের নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার সেন্সরি এবং মোটর। ওকে, তো মোটরটা আগে বলে ফেলি, খুবই সহজ। আমাদের যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, এর মধ্যে সবচেয়ে লাস্টের যে জোড়া, এইটার নাম হচ্ছে হাইপোগ্লসাল। 12তম যে ক্রেনিয়াল নার্ভ, হাইপোগ্লসাল যে নার্ভটা, এই হাইপোগ্লসাল নার্ভের কাজই হচ্ছে টাঙের মোটর সাপ্লাই দেওয়া। টাঙের যত ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক মাসেল আছে, বেশিরভাগ মানে একটা মনে হয় একটা কি দুইটা বাদে টাঙের সমস্ত মাসেলকে সাপ্লাই দেয় হচ্ছে এই হাইপোগ্লসাল নার্ভ। আর এখন হচ্ছে সেন্সরিটাতে আসি। টাঙের সেন্সরি সাপ্লাই আবার দুই রকম। দেখো, এটা তোমাদের হচ্ছে জন্য। গ্যালাপাগোসাস ভাইয়া। হ্যাঁ, কি বললা? হ্যালো, কিছুকে জিজ্ঞেস করছো কেউ? হ্যালো। মেবি ভাইয়া ভুলে সাউন্ড আসছে। আচ্ছা, ওকে। আমি কিছু জিজ্ঞেস করতে হলে জিজ্ঞেস করব, এছাড়া আগা আগে মানে আগে উত্তর দেওয়া দরকার নেই, কারণ এই জিনিসটা অনেকে জানে না। সো যারা জানে না তাদের জন্যই বলতেছি, যারা জানো তারা জাস্ট একটু মিলিয়ে নাও। ওকে। ওকে, তাহলে টাঙের সেন্সরি সাপ্লাই দুই রকম, একটা হচ্ছে জেনারেল, একটা হচ্ছে স্পেশাল। তো তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তাদের জন্য এই টার্মটা একটু নতুন। স্পেশাল হচ্ছে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলতে যেই পাঁচটা সেন্সেশনকে বুঝি। দেখো, আমাদের হচ্ছে ভিশন, আমাদের হচ্ছে হিয়ারিং বা লিসনিং, একটা হচ্ছে টেস্ট, একটা হচ্ছে আর আর কি আছে এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে, আমার তো আরেকটা আছে মানে সেন্সেশন, বাট মানে মানে টাচ আর কি, টাচ। আরেকটা কি বাদ পড়লো? স্মেল। স্মেল, হ্যাঁ। স্মেল। ঠিক আছে, হ্যাঁ। তো এই টাচ বাদ দিলে বাকি, দেখো টাচ তো আমরা শরীরের অনেক জায়গাতেই পাই, এবং টাচের জন্য স্পেশাল কোনো অর্গান দরকার হয় না টাচ সেন্সেশনের জন্য। কিন্তু বাকি যে চারটা বললাম, এই চারটা অর্গানের জন্য চারটা আলাদা স্পেশালাইজড অর্গান আছে। তো এই চারটা সেন্সেশনকে বলা হয় স্পেশালাইজড সেন্সেশন। স্পেশালাইজড সেন্সেশন। তো টাঙের জেনারেল সেন্সেশনটা কি? টাঙে যদি আমাদের আমাদের অনেক সময় আমাদের জিহ্বা চুলকায়, বা আমরা যদি জিহ্বায় কিছু লাগে আমরা বুঝতে পারি, বা আমাদের জিহ্বা অনেক সময় গরম লাগে, আমাদের জিহ্বায় ভাইব্রেশন সেন্স হয়, এগুলো হচ্ছে জিহ্বার জেনারেল সেন্সেশন, টাঙের জেনারেল সেন্সেশন। এগুলো বডির অন্য যে কোনো অর্গানে পাওয়া যায়। টাঙের টাচ সেন্সেশন, টাঙের হিট, টাঙের হচ্ছে পেইন সেন্সেশন, এগুলো হচ্ছে টাঙের জেনারেল সেন্সেশন। আর স্পেশাল সেন্সেশন কি টাঙের ক্ষেত্রে? সেটা হচ্ছে টেস্ট সেন্সেশন। তো জেনারেল সেন্সেশন পুরো টাঙেই, জেনারেল সেন্সেশনটা দেয় হচ্ছে তোমার আমি বলতেছি, তোমার দুইটা নার্ভ হচ্ছে টাঙের জেনারেল সেন্সেশন দেয়। একটা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ, একটা হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ। একটু লিখে নাও তোমরা এখান থেকে যা বলতেছি। তো 9th ক্রেনিয়াল নার্ভ হচ্ছে টাঙের anterior 1/3, সরি anterior 2/3 প্লাস posterior 1/3, এই দুইটা অংশের জেনারেল সেন্সেসরি সাপ্লাই দেয় হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর যেটা মোস্ট পোস্টেরিয়র পার্ট, সেই মোস্ট পোস্টেরিয়র পার্টের স্পেশাল সরি জেনারেল সেন্সেশনে সাপ্লাই দেয় হচ্ছে ইয়ে নার্ভ, ভেগাস, না ভেগাস নার্ভ। আচ্ছা দাঁড়া, আমি একটা চার্ট করতেছি। জেনারেল, স্পেশাল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র 2/3, এটা হচ্ছে পোস্টেরিয়র 1/3,
আর এখানে হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্ট। তাহলে আমরা যে জেনারেলটা বললাম, 9th cranial nerve, 9th cranial nerve, 10th cranial nerve। এখন আসি স্পেশালে। টাঙের কোন অংশে স্পেশাল সাপ্লাইটা কে দেয়? খুবই সহজ, দেখো পোস্টেরিয়র 1/3 আর মোস্ট পোস্টেরিয়র পার্টেরটা জেনারেলের মতোই, শুধুমাত্র অ্যান্টেরিয়র 2/3 এর যে স্পেশাল সাপ্লাইটা সেটা দেয় হচ্ছে ফেসিয়াল নার্ভ। ফেসিয়াল নার্ভ আপাতত এই জিনিসটা তোমরা যারা ফার্স্টে তারা একটু খেয়াল রাখো, কারণ হচ্ছে তোমরা যেহেতু এখনো নার্ভ পড়ো নাই, ক্রিনিয়াল নার্ভ পড়ো নাই, সো তোমাদের এখানে আসলে এর চেয়ে বেশি ব্যাখ্যা করার কিছু নাই এই মুহূর্তে। জাস্ট তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখো যে জেনারেলে অ্যান্টেরিয়র 2/3 পোস্টেরিয়র 1/3 সাপ্লাই দেয় হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, আর মোস্ট পোস্টেরিয়র পার্টে সাপ্লাই দেয় হচ্ছে 10th cranial nerve, দ্যাট ইজ ভেগাস নার্ভ। আর স্পেশাল সেন্সেশন অর্থাৎ টেস্ট সেন্সেশনের ক্ষেত্রে পোস্টেরিয়র 1/3 আর মোস্ট পোস্টেরিয়র পার্টটা অ্যাজ ইউজুয়াল ঠিক আছে, শুধুমাত্র অ্যান্টেরিয়র 2/3 এর সাপ্লাইটাই দেয় হচ্ছে 7th cranial nerve। এটা কেন বলছি, টাঙের ডেভেলপমেন্ট পড়ার সময় এই জিনিসটা কাজে লাগবে, এবং টাঙের ডেভেলপমেন্ট থেকে যে প্রশ্নটা সবচেয়ে কমনলি আসে যে এক্সপ্লেইন দ্য নার্ভ সাপ্লাই অফ টাং অন ডেভেলপমেন্টাল বেসিস, এটাই আসে। তো এই জন্য আমাদের এটা জানা লাগবে, আমরা একটু পরে যে স্লাইডগুলো দেখবো সেখানে। আর হচ্ছে লাস্ট আরেকটা যেটা জিনিস, আচ্ছা আর হচ্ছে তোমার মোটর সাপ্লাই তো হচ্ছে হাইপোগ্লসাল, এটা তো আমরা জানি, ঠিক আছে। ওকে, তো আচ্ছা ফার্স্টে হচ্ছে যে তোমার তাহলে এটা গেল। ওকে, এখানে কারো কোনো কোয়েরি আছে, যারা স্পেশালি ফার্স্ট ইয়ার আছো যারা, বা বা যে যে কারো সবারই কোনো কোয়েরি আছে? এখানে আমি যা যা বললাম কোনোটা বুঝতে প্রবলেম ছিল কারো? আচ্ছা ওকে, মানে এগুলা লেখার নাই কিছু না, জাস্ট চিন্তা করো, ঠিক আছে, যে টাঙের ফাংশন কি। টাঙের ফাংশন হচ্ছে টেস্ট সেন্সেশন, কথা বলতে সাহায্য করে, আর হচ্ছে গিলতে সাহায্য করে। তোমরা যখন তোমরা নিশ্চয়ই ফিজিওলজিতে জিআইটি কার্ড পড়েছো, ডিগ্লুটিশন যে মানে প্রসেস অফ ডিগ্লুটিশন, সেখানে কিন্তু টাঙের টাং দিয়ে শুরু হয়, যে টাং হচ্ছে খাওয়াটাকে আপার প্যালেটের সাথে ঠেলে দেয়, হার্ড প্যালেটের সাথে ঠেলে দেয়, তারপরে হচ্ছে শুরু হয় পুরো প্রসেসটা। স্পিচ, আমাদের স্পিচের অনেকগুলা স্টেপ আছে। প্রথমে আমাদের ভোকাল কর্ড থেকে সাউন্ড আসে, সেটা শুধুমাত্র ভাওয়েল, ঠিক ঠিক আছে, কিন্তু এই ভাওয়েলকে কনসোনেন্টে পরিণত করার জন্য আরো অনেক কিছু আছে। আমাদের টাং আছে, টিথ আছে, তারপর হচ্ছে প্যালেট আছে, ঠিক আছে। বাংলাতে যে আমরা পড়ছি না কণ্ঠবর্ণ, অর্থাৎ আমাদের কণ্ঠবর্ণটাকে আমাদের একদম মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ টাং। তারপর আছে মূর্ধা, না কি জানি, তালব্য আছে, তালব্য, তারপর আছে মূর্ধা, তারপর আছে দন্ত, অনেক কিছু আছে। তো আমাদের টিথ, আমাদের প্যালেট, আমাদের টাং, আমাদের লিপ, এই প্রত্যেকটা মানে আমাদের টাং ক্রমাগত আমাদের টাঙি এক একবার এক এক জায়গায় লেগে কিছু কনসোনেন্ট প্রডিউস করে, সো হেল্পস উইথ স্পিচ। আর এই যে মানে একটা হচ্ছে তোমার ফোনেশন, আর একটা হচ্ছে আর্টিকুলেশন, এই দুইটা টার্ম একটু তোমরা জাস্ট খেয়াল রাখো যারা ফার্স্ট ইয়ার আছো। সেকেন্ড ইয়ার মনে শুনছো অলরেডি। ফোনেশন মানে হচ্ছে যে সুরটা বের হয় আমাদের ভোকাল কর্ড থেকে, যে সুরটা বের হয়। আর আর্টিকুলেশন হচ্ছে এই বের হওয়া সুরটা জিহ্বার সাথে অন্যান্য অর্গানের বাড়ি খেয়ে যে বিভিন্ন রকম সাউন্ডে পরিণত হয়, এটাকে বলে আর্টিকুলেশন। তো টাং হেল্পস ইন আর্টিকুলেশন। আচ্ছা, টেস্টে কাজ করে, হেল্পস ইন ডিগ্লুটিশন ইত্যাদি। এছাড়া আরো অনেক কাজ আছে। ইট হেল্পস ইন ক্লিয়ারিং দ্য ওরাল ক্যাভিটি, ইট হেল্পস ইন ওয়াশিং দ্য মানে মাউথ, অনেক কিছু। আমরা টাং দিয়ে, টাং সারাক্ষণই আমাদের ওরাল ক্যাভিটির মানে এদিক ওদিক ঘুরতে থাকে, কোনো কিছু থাকলে সেটা সে পরিষ্কার করতে পারে, কোনো খাওয়ার কোনো আটকে থাকলে, কোনো হাড্ডি আটকে থাকলে, মানে আমাদের নিজেদের কাছে অস্বস্তি লাগে, আমরা নিজেরা তখন সেটা সার্চ আউট করে বের করি। আচ্ছা, হেল্পস উইথ স্পিচ আর হেল্পস উইথ ডিগ্লুটিশন, এই দুইটার ইম্পর্টেন্স হচ্ছে স্কেলেটাল মাসেলের দ্বারা, অর্থাৎ স্কেলেটাল মাসেলটা নানাভাবে মুভ করে এই ক্ষেত্রে কাজ করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তোমার যে প্রশ্নটা আসে যে টাং যদি কারোকে মানে ধরো কারো টাং কেটে ফেলা হলো, তখন তার কোনটা অ্যাবসলিউটলি লস হবে? তার হচ্ছে তখন শুধুমাত্র স্পিচটাই অ্যাবসলিউটলি লস হবে, বাকিগুলা থাকবে মোটামুটি।
টেস্ট সেন্সেশন থাকবে কেন? কারণ আমাদের টাং বাদেও আমাদের পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল এর কিছু কিছু জায়গায় টেস্ট বাড আছে। সো টেস্ট মোটামুটি আমরা পাবো অল্প হলেও। আর ডিগ্লুটিশনেও মানে ডিগ্লুটিশনও মানে বহাল থাকবে, কারণ হচ্ছে তোমার ডিগ্লুটিশনের টাং নিজে না থাকলেও খাওয়াটাকে গিলে ফেলা যাবে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে কেউ যদি সলিড না খায়, অ্যাটলিস্ট লিকুইড খায়, সেই ক্ষেত্রে তার কোনো সমস্যা খুব একটা হবে না যদি তার টাং না থাকে। কিন্তু স্পিচে তার প্রবলেম হবে। স্পিচে সে কোনো রকম আর্টিকুলেশনই করতে পারবে না এক্সেপ্ট প ফ ব ভ ভ, ঠিক আছে? এই পাঁচটা অক্ষর বাদে এ ই আই ও ইউ আর প ফ ব ভ ভ, এছাড়া সে কিছুই বলতে পারবে না। সো তার স্পিচটা খুবই লিমিটেড হয়ে যাবে। সো যাই হোক, তাহলে ইফ ইউ কাট অফ দ্য টাং, সাম টেস্ট সেন্সেশন উইল রিমেইন। কেননা পোস্টেরিয়র পার্ট অফ দ্য ওরাল ক্যাভিটি এবং ফ্যারিংস, এখানে কিছু টেস্ট বাড আছে, এবং এরা হচ্ছে তোমার টাঙের, আচ্ছা, তোমার মানে টাঙের সাবস্টিটিউট না, ঠিক মানে টাঙে যেরকম টেস্ট বার দিয়েছে আল্লাহ আমাদেরকে, ঠিক তেমনি ওই জায়গাগুলোতেও তোমার কিছু টেস্ট বার আছে। আর হচ্ছে ইনএবিলিটি অফ আর্টিকুলেশন, এটা তো বললামই, মানে হচ্ছে তোমার শুধুমাত্র ভাওয়েল এবং কিছু লিমিটেড কনসোনেন্ট বাদে আর কিছুই মানুষ বলতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই এই পর্যন্ত? আচ্ছা, এখন হচ্ছে আমাদেরকে যে প্রশ্নটা জিজ্ঞেস করে, যে এটা আসলে হিস্টোলজির প্রশ্ন, যে টাঙের যে সারফেস, সে সারফেসের লাইনিং এপিথেলিয়ামটা কি। তো আমাদের হচ্ছে তোমার এটা তো জানো তোমরা নিশ্চয়ই। আচ্ছা, কেউ একজন বলো দেখি টাঙের লাইনিং এপিথেলিয়ামটা কি? এনিওয়ান? ভাই নন ক্যারিটেনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। হ্যাঁ, আচ্ছা, তো হচ্ছে কি আমাদের শরীরে যেখানেই চান্স অফ ফ্রিকশন, চান্স অফ ওয়্যার এন্ড টিয়ার আছে, সেখানেই আমাদের স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে হোয়াট ইজ স্কোয়ামাস? স্কোয়ামাস মানে হচ্ছে একদম ফ্ল্যাট ফ্ল্যাট। আর হোয়াট ইজ তোমার স্ট্র্যাটিফাইড? স্ট্র্যাটিফাইড মানে হচ্ছে তোমার এপিথেলিয়ামের সেলগুলো লেয়ারে লেয়ারে থাকা। সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারের সেলগুলো যখন স্ট্র্যাটিফাইড থাকে, সরি, সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারের সেলগুলো যখন তোমার স্কোয়ামাস থাকে, তখন আমরা ওটাকে বলি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। তো একটা হচ্ছে যে টাং অলওয়েজ সাবজেক্ট টু ফ্রিকশন, অলওয়েজ ফ্রিকশন, প্লাস it also has to withstand pressure। এই দুইটা জিনিস। টাংকে কেন প্রেসার উইথস্ট্যান্ড করতে হয়? কারণ টাং মোস্ট অফ দ্য টাইমস ইজ প্রেসড এগেইনস্ট দ্য আপার প্যালেট। প্লাস অলওয়েজ ফ্রিকশন কেন? সবসময় এখান দিয়ে নানা প্রকার কনসিস্টেন্সির ফুড পার্টিকেল পাস করতেছে, এই জন্য এটা অলওয়েজ আন্ডার ফ্রিকশন। আর মানুষের ক্ষেত্রে জিনিসটা এতটা না হলেও অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে টাঙের ফ্রিকশনের রোল কিন্তু আরো বেশি। অন্যান্য প্রাণী দেখবা কি, ওরা খালি এইখানে চাটে, ওই জায়গায় চাটে, গাছের পাতা চাটে, তারপর গাছের বাকলতে চাটে, ঠিক আছে? বিশেষ করে যারা মানে তোমার যারা শিকারী প্রাণী, ওরা দেখবা কি তোমার সব জায়গায় হচ্ছে ওদের জিহ্বা লাগে হচ্ছে যে ওরা ওই জায়গাটাকে মার্ক করে রাখে। মানে তোমরা যারা গরু বা ছাগলের জবাই করছো বা মানে টাং খাইছো, তারা দেখবা যে টাঙের সারফেসটা খুবই রাফ ওদের। সো মানুষের সারফেসটা এত রাফ না, কিন্তু ডেভেলপমেন্টালি এটা রাফ হওয়ার একটা কারণ হচ্ছে ইট ইজ অলওয়েজ সাবজেক্ট টু ফ্রিকশন, এবং ফ্রিকশনের সাথে উইথস্ট্যান্ড করার জন্য এটা রাফ হয়। আর আরেকটা হচ্ছে ফ্রিকশনের সাথে উইথস্ট্যান্ড করার জন্য এখানে মাল্টিপল লেয়ার থাকে, যেমন একটা লেয়ার ইনজুর্ড হলেও পরের লেয়ারটা ইনট্যাক্ট থাকে, এই জন্য। আর যেহেতু সবসময় প্রেশার উইথস্ট্যান্ড করতে হয়, এই জন্য এটা সবচেয়ে সুপারফিশিয়াল লেয়ারটা হচ্ছে স্কোয়ামাস। তাহলে হচ্ছে যে তোমার ইট ইজ লাইন বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, এই পর্যন্ত কি বললাম? আচ্ছা দাঁড়া, এটা আর হচ্ছে ভেরিয়াস পার্টস আর সাপ্লাইড বাই ভেরিয়াস নার্ভস, এটা তো বলেই নিছি। তোমার জেনারেল সেন্সেশন এবং স্পেশাল সেন্সেশন, একটা চার্টও বলে দিলাম। আর মোটর সাপ্লাই হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ। আচ্ছা, এখানে একটা কথা আছে যে হচ্ছে তোমার অক্সিপিটাল যে সোমাইটস আছে, যে কোনো সোমাইটে আমরা জানি কিছু পার্ট আছে, স্ক্লেরোটম এবং ডার্মোমায়োটম।
জানি আমরা সবাই। এই যে তোমার ডার্মোমায়োটম, এই ডার্মোমায়োটমের আবার দুইটা পার্ট, ডার্মাটোম আর মায়োটম। তো টাঙের যে মায়োটমটা, এটা আসছে অ্যাকচুয়ালি অক্সিপিটাল সোমাইটোমিয়ার থেকে, এবং বিজ্ঞানীরা দেখছে কি ওই সোমাইট থেকে যে না ওই সোমাইটের জন্য যে নার্ভটা, ওই নার্ভটা হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ বা ক্রিনিয়াল নার্ভ 12। সো যেহেতু মানে এখানে প্রশ্ন আসতে পারে, এক্সপ্লেন ডেভেলপমেন্টালি দ্য মাসেলস অফ টাং ইজ সাপ্লাইড বাই হাইপোগ্লসাল নার্ভ। তখন তোমাকে উত্তর করতে হবে যে ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য টাং ইজ ডেভেলপড ফ্রম দ্য, অথবা এমনি বলতে পারো যে দ্য স্কেলেটাল মাসেলস অফ দ্য টাং আর ডিরাইভড ফ্রম the myotome of the occipital somatomere, and the nerve of that somatomere is hypoglossal nerve. So tongue is also supplied by hypoglossal nerve. বুঝতে পারছো সবাই আশা করি। এখন বলো, এই পর্যন্ত কিছু টাঙের বেসিক অ্যানাটমি এবং কিছু বেসিক ফাংশন বললাম, সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েরি আছে? হ্যালো, এনি কোয়েরিজ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুভ অন করছি। আচ্ছা, এখন হচ্ছে কি এখন আমাদের একটু একটা পাস্ট কনসেপ্ট একটু দরকার হবে, দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, আগের ক্লাসের একটা কনসেপ্ট আমাদের লাগবে এখন। সেই কনসেপ্টটা হচ্ছে কি, আমাদের যে আর্চ থাকে, 6টা আর্চ থাকে। তো কি কি বলছিলাম আমরা, যে প্রত্যেকটা আর্চ প্রথমে দুই সাইডে আলাদা আলাদা করে তৈরি হয়, তারপর একটা সময় তারা মিড লাইনে ফিউজ করে। তো মিড লাইনে ফিউজ করার পর তাদেরকে অনেকটা দেখতে এরকম দেখায়। এছাড়া আরো কি বলেছিলাম, আর্চের বাইরের সারফেসে থাকে তোমার সারফেস এক্টোডার্ম, ভিতরের দিকে থাকে এন্ডোডার্ম, আর মাঝখানে থাকে কোর কোর অফ মেসোডার্ম। তো আবার হচ্ছে তোমার দুইটা আর্চের মধ্যে যেই এক্টোডার্মাল ইনভ্যাজিনেশন, সেটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল ক্লেফট, আর যে এন্ডোডার্মাল ইনভ্যাজিনেশন সেটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল পাউচ। এটা আমরা সবাই জানি। সো এখন আমাদের আর্চের কথাটা কেন আসতেছে সেটা আগে বলি। টাঙের যে anterior 2/3, posterior 1/3, most posterior part, এগুলা এক একটা আর্চ থেকে তৈরি হয়। মানে আমরা ওই দিন যে আর্চের কিছু ডেরিভেটিভ বলছিলাম, ওইটাই আর্চের গল্পের শেষ না। আর্চের আরো অনেক ডেরিভেটিভ আছে, এর মধ্যে টাং হচ্ছে একটা। তো টাং পুরাটা একটা সিঙ্গেল আর্চ থেকে আসে নাই, পুরা টাংটা এক একটা অংশ এক একটা আর্চ, মানে এক একটা ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসছে। তো কে কোন জায়গা থেকে আসছে সেটাই আমরা এখন একটু শুনবো। সেকেন্ড ইয়ার তোমরা এটা খুব ভালো করে জানো, তোমরা জাস্ট মানে দেখো যে তোমাদের নলেজটা এখনো পোক্ত আছে নাকি। আর যারা ফার্স্ট ইয়ার তারা খুব ক্লোজলি আমাকে ফলো করো আমি কি বলি। আচ্ছা আচ্ছা, দেখো মানে আমরা টাঙের ডেভেলপমেন্টের শুরুটা বলছি। একদম শুরুতে আমাদের যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ, সেই ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে মোট 3টা সোয়েলিং অ্যাপিয়ার করে। ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে 3টা সোয়েলিং অ্যাপিয়ার করে। এই 3টা সোয়েলিং এর মধ্যে তোমার প্রথম যে দুইটা, এই দুইটা হচ্ছে তোমার মানে টু ল্যাটারাল, এই তিনটার মধ্যে দুইটা হচ্ছে ল্যাটারাল সোয়েলিং এবং একটা হচ্ছে মিডিয়ান সোয়েলিং। টু ল্যাটারাল সোয়েলিং এবং একটা হচ্ছে মিডিয়ান সোয়েলিং। তো এই যে দুইটা ল্যাটারাল সোয়েলিং, এদেরকে বলা হয় টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং। আর একটা যে মিডিয়ান সোয়েলিং, এটার একটা স্পেশাল নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে টিউবারকিউলাম ইম্পার, টিউবারকিউলাম ইম্পার। তাহলে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চে 3টা সোয়েলিং অ্যাপিয়ার করে, 3টা সোয়েলিং অ্যাপিয়ার করে, এর মধ্যে দুইটা থাকে টু ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এবং একটা থাকে মিডলাইন সোয়েলিং টিউবারকুলাম ইম্পার। এবং এই যে পুরা যে এই 3টা জিনিস, দে গিভ রাইজ টু anterior 2/3 of the tongue, they give rise to anterior 2/3 of the tongue. আচ্ছা ঠিক আছে, এরপর
আম, আচ্ছা ওয়েট 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 ওয়েট, আমি মনে হয় একটা জিনিস একটু ভুল বলে আসছি। তো মানে তোমরা যারা এই চার্টটা লিখছিলা, এই চার্টটাতে একটা ছোট্ট কারেকশন আছে। সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি আসলে কি যে হইলো, দাঁড়াও। সেকেন্ড ইয়াররা তোমরা কি বলতে পারবা এই চার্টে কি ভুল আছে, যারা সেকেন্ড ইয়ার আছো? ভাইয়া anterior third except valid papilla. হ্যাঁ, কি নার্ভ ঠিক আছে? আমি কি নার্ভ ঠিক মতো লিখছি? ফার্স্ট হচ্ছে glossopharyngeal nerve, না সরি, আচ্ছা, ফেসিয়াল নার্ভ আর লিঙ্গুয়াল নার্ভ, এই দুইটা anterior two third। তারপরে হচ্ছে ভাই posterior one third হচ্ছে আমাকে একটু বলো, glossopharyngeal nerve, আর posterior most part যেটা এটা vagus nerve। কেউ একজন আমাকে বলো, এখানে আমি জি ভাই, যে ঘরটা মুছছি সেখানে কোন ক্রেনিয়াল নার্ভ হবে? ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের কোন ডিভিশন? মানে V2 না V3? V3 ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। সরি, আমি এক্সট্রিমলি সরি, এই জিনিসটা আসলে তোমরা একটু ঠিক করে নাও এটা। তাহলে আমি আবার বলতেছি যে হচ্ছে তোমার anterior টু থার্ড হচ্ছে V3 থেকে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল থেকে, পোস্টেরিয়র ওয়ান থার্ড হচ্ছে 9, আর মোস্ট পোস্টেরিয়র 10। এটা হচ্ছে জেনারেলের ক্ষেত্রে। স্পেশালের ক্ষেত্রেও সেম, পরের দুইটা শুধু মানে ফেশিয়াল থেকে anterior টু থার্ডটা আসছে। যাই হোক, ঠিক আছে, এটা একটু কারেক্ট করা লাগতো, বাকি সব আশা এখন পর্যন্ত ঠিকই আছে। তো যাই হোক, তো এখন হচ্ছে, আচ্ছা তাহলে এখন ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে তোমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং আর একটা মিডিয়ান লিঙ্গুয়াল সোয়েলিং অ্যাপিয়ার করে, এবং এই দুইজন মিলে তৈরি করে হচ্ছে, এই তিনজন মিলে তৈরি করে anterior টু থার্ড অফ দ্য টাং। আর anterior টু থার্ড অফ দ্য টাং এর সেন্সেশন তো আমরা পড়লাম অলরেডি, V3 এটাকে বলা হচ্ছে, এখান থেকে আসছে জেনারেল সেন্সেশন, আর 7 এখান থেকে আসছে টেস্ট সেন্সেশন। এটা একটু মনে রাখো ফর দ্য টাইম বিং। আমি ব্যাখ্যা করতেছি কেন, ঠিক আছে? আচ্ছা, এইগুলো হচ্ছে anterior টু থার্ড অফ দ্য টাং। এখন আসো তুমি, আমরা সেকেন্ড নিয়ে কথা বলতেছি না, আমরা এখন থার্ড নিয়ে কথা বলবো। সেকেন্ড নিয়ে কেন কথা বলতেছি না? কারণ সেকেন্ডের কন্ট্রিবিউশন টাঙে, মানে টাঙে অল্প আর কি, থার্ডের থেকে কম। আচ্ছা, এখানে অনেক কিছু লেখা আছে, 2 3 পার্ট অফ 4, এগুলা দরকার নাই। দেখো, থার্ড যে ফ্যারেঞ্জিয়াল আর্চ, থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আরেকটা মিডলাইন সোয়েলিং আসে। তাহলে দেখো, আমরা প্রথমে দুইটা মানে ল্যাটারাল সোয়েলিং এবং একটা মিডিয়ান সোয়েলিং পড়লাম, এখন আমরা আরেকটা মিডলাইন সোয়েলিং এর নাম শুনবো। এটা কোথা থেকে আসছে? এটা আসছে থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। এটা একটা মিডিয়ান সোয়েলিং, এটার নাম দেখো হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স। এটার নাম হচ্ছে হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স, এবং সহজ, এই hypobranchial eminence gives rise to the posterior one third of the tongue. এই hypobranchial eminence give rise to posterior one third of the tongue. আচ্ছা, একটু আমরা আগের স্লাইডে একটু যাচ্ছি। টাঙের anterior one thirdটা পুরোটা কোথা থেকে আসছিল? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। এখন কোনো একজন ফার্স্ট ইয়ার আমাকে একটু বলো, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেডিকেটেড নার্ভটা কি ছিল? তোমাদের কারো মনে আছে কিনা? তোমরা ফার্স্ট ইয়ার কি আদৌ আছো? তোমাদের মনে হয় কার্ড টার্ড চলতেছে। Yeah, olfactory. ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ ভাই, আপু। ভাইয়া, ন- ফার্স্ট ন- ফ্যারেঞ্জিয়াল আর্চ হচ্ছে গিয়ে ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা শোনো, আমি যা হ্যাঁ ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমি যে আগের দিন নার্ভ গুলো বলেছিলাম কোন আর্চে কোন নার্ভ, এটা কি তোমরা বুঝতে পেরেছিলা? খেয়াল আছে তোমাদের? আমি দেখো তোমার ভিতে আবার V1 2 3, তো আমি বলেছিলাম কি V1 V2 আর V3 আসে তোমার ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে, মানে
ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে V2 আর V3। সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যারা ডিরাইভ তাদের সাপ্লাই দেয় হচ্ছে ফেশিয়াল নার্ভ। থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যারা ডিরাইভ তাদের সাপ্লাই দেয় হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর ফোর্থ এবং সিক্সথ এখান থেকে যারা ডিরাইভ তাদের সাপ্লাই দেয় ভেগাস নার্ভ। ফার্স্ট ইয়ার সবাই কি এটা বুঝতে পারছো? ফার্স্ট ইয়ারে কারো এই জিনিসটা নিয়ে কোয়েরি আছে? আমি আগের দিন ফান্ডামেন্টাল যে কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা ফ্যারিঞ্জিয়াল আর্চের ডেডিকেটেড নার্ভ সাপ্লাই আছে। এর মধ্যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চে ডেডিকেটেড নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার V2 এবং V3, অর্থাৎ V মানে 5 মানে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের সেকেন্ড এবং থার্ড ডিভিশন অর্থাৎ ম্যাক্সিলার এবং ম্যান্ডিবুলার ডিভিশন। আচ্ছা, সেকেন্ডের নার্ভ সাপ্লাই ছিল ফেশিয়াল নার্ভ, থার্ডের নার্ভ সাপ্লাই ছিল গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, আর 4 আর 6 এর নার্ভ সাপ্লাই ছিল হচ্ছে ভেগাস নার্ভ। তো আমরা কি এখান থেকে এটা ব্যাখ্যা করতে পারি কিছুটা, যেহেতু এটা ফার্স্ট আর্চ থেকে ডিরাইভড, সো এখানকার জেনারেল সেন্সেশনটা হচ্ছে V3। সো এটা কিন্তু আমাদের কনসেপ্টকে স্যাটিসফাই করে, কিন্তু এখানে স্পেশাল সেন্সেশনের জন্য আরেকটা নার্ভ চলে আসছে যার নাম হচ্ছে ফেশিয়াল নার্ভ, which is not an arch of first nerve but it is an arch of second nerve। মানে সরি উল্টা বললাম, মানে ফেশিয়াল নার্ভ হচ্ছে ফার্স্ট আর্চের নার্ভ না, ফেশিয়াল নার্ভ কিন্তু সেকেন্ড আর্চের নার্ভ। সো এটা কেন হইলো, এটা আমি পরে ব্যাখ্যা করব, বাট আপাতত যেটা আর্চের সাথে মিলতেছে সেটা খেয়াল রাখো। যাক, এখন দেখো একটু, তাহলে এখন আমরা সেকেন্ড আর্চ থেকে তো টাঙের বেশি কিছু আসতেছে না, এজন্য আমরা এখন থার্ড আর্চে গেছি। কালারের সাথে একটু মিলায় মনে রাখার চেষ্টা করো যে তোমার থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আরেকটা মিডলাইন সোয়েলিং অ্যাপিয়ার করে, এটার নাম হচ্ছে হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স, এবং এখান থেকে আসে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং। এবং যেহেতু এটা থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে আসে এবং থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চে ডেডিকেটেড নার্ভ হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, সো থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে যে অংশটা আসছে টাঙের সেটার পুরাটার সাপ্লাই দেয় হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, বি দ্যাট স্পেশাল অর জেনারেল সেন্সেশন। এখানে কিন্তু শুধু সেন্সরি সাপ্লাইয়ের কথা বলা হচ্ছে, মোটর না। পুরা টাঙের মোটর সাপ্লাই দেয় শুধুমাত্র হাইপোগ্লসাল নার্ভ ই। আচ্ছা, আর হচ্ছে তাহলে আমরা প্রথমে কি পড়ছিলাম, তোমার এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি। এটার নাম হচ্ছে এ আর বি নাম হচ্ছে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, সি এর নাম হচ্ছে টিউবারকুলাম ইম্পার, এইগুলা থেকে আসতেছিল অ্যান্টেরিয়র টু থার্ড। আর তোমার ডি, এটার নাম হচ্ছে হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স, এখান থেকে আসতেছিল পোস্টেরিয়র 1/3। যা বলা হয়েছে এই পর্যন্ত সবাই কি বুঝতে পারছো? কারো কোনো কোয়েরি আছে? কোনোটা ক্লিয়ার হও নাই? কেমন আছো? কোনো কোয়েরি আছে কারো? সবাই বুঝতে পারতেছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি ইয়ালো মানে ফোর্থ আর্চ থেকেও আরেকটা সোয়েলিং অ্যাপিয়ার করে। মানে এই সোয়েলিংটার নাম হচ্ছে এপিগ্লটিক সোয়েলিং। তাহলে কি মোস্ট পোস্টেরিয়র পার্ট, এটা কোন আর্চ? ফোর্থ আর্চ। তাহলে ফোর্থ আর্চ থেকে একটা সোয়েলিং অ্যাপিয়ার করে, এটার নাম হচ্ছে এপিগ্লটিক সোয়েলিং, এবং এপিগ্লটিক সোয়েলিং গিভস রাইজ টু মোস্ট পোস্টেরিয়র পোরশন অফ দ্য টাং। আসলে এটা লেখাটা উল্টা হয়ে গেছে, আগে হবে ফোর্থ আর্চ, সেখান থেকে আসে এপিগ্লটিক সোয়েলিং, এবং সেখান থেকে ডেভেলপ করে মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং। এবং ফোর্থ আর্চের নার্ভ সাপ্লাই কি ছিল? ভেগাস নার্ভ ছিল, এবং ভেগাস নার্ভে কোন ব্রাঞ্চ ছিল? সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ ছিল। সো সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, এটাই হচ্ছে এই পোরশনের পুরো জেনারেল সেন্সেশন এবং টেস্ট সেন্সেশন দুইটাই দিবে। আচ্ছা, অনেক কিছু বললাম, এখন এই ছবিটা একবার লাস্ট দেখে নাও। দেখো, দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, একটা টিউবারকুলাম ইম্পার, এই দুইটা আসছে অ্যান্টেরিয়র, মানে দিস গিভ রাইজ টু অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, এবং এরা পুরোটাই আসছে কোন আর্চ থেকে? ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে। এরপর হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স, এটা আসছে কোন আর্চ থেকে? থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, এবং দিস গিভ রাইজ টু পোস্টেরিয়র 1/3।
আর মোস্ট পোস্টেরিয়র একটা পার্ট আছে, নাম হচ্ছে এপিগ্লটিক সোয়েলিং। এটা আসছে ফোর্থ ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে, এবং দিস গিভ রাইজ টু দ্য মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং। সো এই হচ্ছে সুন্দর একটা সামারাইজেশন। দেখো অ্যান্টেরিয়র যা টিক দিলাম এগুলো হচ্ছে অ্যান্টেরিয়র টু থার্ড, এর মধ্যে এটা আসছে ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং থেকে, এটা আসছে টিউবারকুলাম ইম্পার থেকে, এটা হচ্ছে পোস্টেরিয়র 1/3, আর এটা হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্ট। এখন একটা নতুন জিনিস খেয়াল করো, অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 এর মধ্যে একটা ছোট গর্ত থাকে, ছোট গর্ত, এটার নাম হচ্ছে ফোরামেন সিকাম। এটার নামটা জাস্ট আপাতত জেনে রাখো, পরে কাজে লাগবে। তাহলে কি বললাম, এন্টারিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 এর মধ্যে একটা গ্রুভ বা একটা গর্ত অ্যাপিয়ার করে, পিট অ্যাপিয়ার করে, একটা পিট বললে মানে বেশি অ্যাকুরেট, একটা পিট অ্যাপিয়ার করে, এবং এই পিটের নাম হচ্ছে ফোরামেন সিকাম। তো এই হচ্ছে টাঙের মানে ডিরাইভেশন, কোথা থেকে আসছে। এতক্ষণ পর্যন্ত যা বললাম সবাইকে বুঝতে পারছো? কোনোটা বুঝতে পারো না? কেমন আছো? আচ্ছা, আচ্ছা এই ছবিটা তো আমরা দেখছি। এখানে হচ্ছে যে এই ছবিটা দেখো একটু, এই আর্চ দিয়ে জাস্ট দেখায় দিছে যে কোথা থেকে কোনটা আসতেছে। তোমার এই যে ফার্স্ট আর্চ থেকে আসতেছে তিনটা, সেকেন্ড আর্চ থেকে দেখছো কিছুই আসতেছে না, যেটা বলছিলাম। থার্ড আর্চ থেকে আসতেছে হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স, এবং ফোর্থ আর্চ থেকে আসতেছে মোস্ট পোস্টেরিয়র যে পোরশনটা সেটা। এবং দেখো এই ছবিটাকে যদি হচ্ছে আমি ল্যাটারাল থেকে দেখি এবং হরাইজন্টালি এভাবে দেখি, তখন আমি এভাবে দেখবো যে একটা আর্চের পিছনে আরেকটা আর্চ, এবং আমরা যে কালার কোডিং দিয়ে দেখিয়েছিলাম সেখানেও একটা আর্চের পিছনে আরেকটা আর্চ এভাবে ছিল। এখন তোমাদের প্রশ্ন উঠতে পারে যে এভাবে একটা আর্চের পিছনে একটা আর্চ থাকে, তাহলে সেকেন্ড আর্চটা কেন ডেভেলপ করে না, মানে সেকেন্ড আর্চ থেকে কেন টাং ডেভেলপ করে না? Why doesn't the second arch participate in development of lungs? কেন? কারণ হচ্ছে তোমার থার্ড আর্চটা অনেক বেশি অনধিকার চর্চা করে সেকেন্ড আর্চের উপর, সে ওভারগ্রো করে পুরো সেকেন্ড আর্চকে ঢেকে দিয়ে ফার্স্ট আর্চের সাথে যেয়ে লাগে। মানে জিনিসটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই এরকম একটা ছবি দেখছো ইন্টারনেটে, ট্রোল পিকচার দেখছো, মাঝখানে হচ্ছে একটা ছেলে বসে আছে, এই ছেলের এক পাশে হচ্ছে একটা মেয়ে বসে আছে, আরেক পাশে আরেকটা ছেলে বসে আছে। তো দুই কর্নারে দুইজন ওই ছেলেটার মানে পিছন দিয়ে হাত ধরে আছে, ঠিক আছে? মানে ছেলেটা জানেও না। তো জিনিসটা একটা এরকম আর কি, মানে বাটপারি করছে থার্ড আর্চ সেকেন্ড আর্চের সাথে, ঠিক আছে? সে হচ্ছে ডিরেক্ট ফার্স্ট আর্চের সাথে কানেক্ট হয়েছে একদম সেকেন্ড আর্চকে ওভারগ্রো করে। ইট লুকস লাইক দিস, দেখো ফার্স্ট আর্চ সেকেন্ড আর্চকে মানে ঠেলে সরাই দিয়ে থার্ড আর্চটা ওভারগ্রো করে তোমার ফার্স্ট আর্চের সাথে এসে মিলছে, আর এই হচ্ছে ফোর্থ আর্চ। এই ছবিটাও দেখো, এটা কিন্তু শুধু টাঙের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অন্যান্য আর্চ তো আরো অনেক কিছুই করে, বাট শুধু টাঙের ডেভেলপমেন্টটা হয় যে অংশটুকুতে, সে অংশটুকুতে এই কাজটা হয়। দেখো ফার্স্ট আর্চ তার মতো আছে বহাল তবিয়তে, এখান থেকে আসবে অ্যান্টেরিয়র, সরি অ্যান্টেরিয়র টু থার্ড, আর দেখো থার্ড আর্চটা ওভারগ্রো করছে সেকেন্ড আর্চের উপর দিয়ে, এখান তাহলে উপর থেকে কিন্তু থার্ড আর্চটাই পাওয়া যাচ্ছে, এখান থেকে আসবে পোস্টেরিয়র 1/3। যা বললাম সবাইকে বুঝতে পারছো? যা দেখাইতে চাইছি ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এখন হচ্ছে আমি একটা নতুন টার্ম বলবো, হয়তো নতুন না, তোমরা অনেকে জানো। একটু দেখো, আমরা আগের দিন একটা চার্ট পড়ছিলাম এরকম, এইমাত্র দেখাইলাম যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে তোমার ফিফথ ক্রেনিয়াল নার্ভ, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ সাপ্লাই দেয় সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, থার্ড ফ্যারিঞ্জিয়াল আর্চের নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে নাইন্থ ক্রেনিয়াল নার্ভ, ফোর্থ আর সিক্সথ এর নার্ভ সাপ্লাই দেয় হচ্ছে টেন্থ ক্রেনিয়াল নার্ভ। কথা হচ্ছে কি, এখন খুব ভালো করে খেয়াল রাখো একটা টার্ম, একটা হচ্ছে সরি দাঁড়াও ওয়েট,
দেখো দুইটা টার্ম একটু দেখো, একটা টার্ম হচ্ছে পোস্ট ট্রমেটিক, আর একটা টার্ম হচ্ছে প্রি ট্রমেটিক। পোস্ট ট্রমেটিক নার্ভ আর হচ্ছে প্রি ট্রমেটিক নার্ভ। এখন একটু বলি যে পোস্ট ট্রমেটিক নার্ভ কি আর প্রি ট্রমেটিক নার্ভ কি, মানে জিনিসগুলো কি আগে সেটা একটু একটু বলি। যে কোনো একটা ফ্যারেঞ্জাল আর্চের জন্য যে ডেডিকেটেড নার্ভটা, that will be regarded as post traumatic nerve of that arch। তাহলে ফার্স্ট আর্চের পোস্ট ট্রমেটিক নার্ভ 5, 7, মানে সেকেন্ড আর্চের 7, থার্ড আর্চের 9 এবং ফোর্থ আর্চের হচ্ছে 10। তাহলে যেই সেগমেন্টের যেই ফ্যারেঞ্জাল আর্চের নিজস্ব যে ক্রেনিয়াল নার্ভটা ডেডিকেটেড, সেই ক্রেনিয়াল নার্ভকে ওই ফ্যারেঞ্জাল আর্চের পোস্ট ট্রমেটিক নার্ভ বলা হয়। আর প্রি ট্রমেটিক নার্ভ হচ্ছে পরের সেগমেন্ট থেকে কোনো নার্ভ যদি একটা সিঙ্গেল কারেন্ট সেগমেন্টকে সাপ্লাই দেয়, মানে কি দেখো 7 ক্রেনিয়াল নার্ভ যদি কখনো ফার্স্ট আর্চকে সাপ্লাই দেয়, তখন 7 ক্রেনিয়াল নার্ভকে বলা হবে ফার্স্ট আর্চের পোস্ট ক্রেনিয়াল নার্ভ। ঠিক তেমনি 9 ক্রেনিয়াল নার্ভ যদি সেকেন্ড ফ্যারেঞ্জাল আর্চের কোনো একটা অংশকে সাপ্লাই দেয়, তখন 9 কে বলা হবে সেকেন্ড ফ্যারেঞ্জাল আর্চের প্রি ট্রমেটিক নার্ভ। ঠিক একইভাবে এরকম আর কি, ঠিক আছে? তাহলে পোস্ট ট্রমেটিক আর প্রি ট্রমেটিক এই টার্মটা আমরা একটু শিখলাম। এখন একটু আমরা দেখি একটা জিনিস একটু দেখি যে ফার্স্ট আর্চের কথা আমরা যদি চিন্তা করি, ফার্স্ট আর্চের পোস্ট ট্রমেটিক নার্ভ, আমরা ফার্স্টে সবগুলা আর্চের পোস্ট ট্রমেটিক নার্ভটা একটু লিখে ফেলি। 5, এই হচ্ছে 7, এই হচ্ছে 9 আর এই হচ্ছে 10। আর প্রত্যেকটা আর্চের প্রি ট্রমেটিক নার্ভটাও লিখে ফেলি। 7, এখন হচ্ছে তোমার ছোট করে 9 থাকবে, এখানে ছোট করে 10 থাকবে, আর এটার ক্ষেত্রে কিছু নাই। তো কথা হচ্ছে কি যে 7 ক্রেনিয়াল মানে সরি, এই যে সেকেন্ড ফ্যারেঞ্জাল আর্চ হচ্ছে নির্বাচিত নির্যাতিত মানুষের মতো। সে তার কাজটা প্রকাশ করতে পারে নাই, বরং সে হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে কাকে দিয়ে? গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভকে দিয়ে। সে তার উপর গ্রো করছে। কিন্তু সব নির্যাতিত মানুষই যেরকম পরকালে তাদের প্রতিদান পায়, ঠিক তেমনি এই সেকেন্ড ফ্যারেঞ্জাল আর্চ থেকে আগত অংশটার একটা সম্মান হচ্ছে আল্লাহ রাখছে আমাদের শরীরে। সেটা হচ্ছে কি, সেকেন্ড আর্চের যেই ডেডিকেটেড নার্ভ 7th, it will act as the pre-traumatic nerve for first pharyngeal arch। খুব ভালো করে খেয়াল করো, পোস্ট ট্রমেটিক কি বলছি? ডেডিকেটেড নার্ভ। এটা মাস্ট থাকবে, প্রত্যেকটা ফ্যারেঞ্জিয়াল আর্চে মাস্ট পোস্ট ট্রমেটিক নার্ভের ফাংশন থাকবে। কিন্তু প্রি ট্রমেটিক নার্ভের ফাংশন থাকবে কি থাকবে না সেটা কনস্ট্যান্ট না। কোনো একটা আর্চের টিস্যুতে প্রি ট্রমেটিক নার্ভের কন্ট্রিবিউশন থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখানে তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তাহলে তোমার 5, 7, 9, 10 এগুলার সবগুলারই পোস্ট ট্রমেটিক ব্রাঞ্চ আসছে, এবং প্রি ট্রমেটিক শুধুমাত্র 1 নাম্বার আর্চে আসছে, এবং 1 নাম্বার আর্চের প্রি ট্রমেটিক নার্ভটা আবার কার মেইন নার্ভ? সেটা হচ্ছে তোমার 2 নাম্বার আর্চের মেইন নার্ভ। কি বলছি বুঝতে পারছো তোমরা কেউ? মানে এখন পর্যন্ত কি বললাম? যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে ডিরাইভ যে anterior 2/3 of the tongue, ওইখানে ডুয়াল নার্ভ সাপ্লাই মানে কি? জেনারেল সেন্সেশন দিচ্ছে V3, which is the main nerve অথবা পোস্ট ট্রমেটিক নার্ভ of that part of the body, কিন্তু টেস্ট সেন্সেশন দিচ্ছে V7, সরি কি V7 না, মানে ক্রেনিয়াল নার্ভ 7, এবং ক্রেনিয়াল নার্ভ 7 হচ্ছে, যেহেতু এটা ফার্স্ট আর্চের নার্ভ না, ইমিডিয়েটলি পরবর্তী আর্চের নার্ভ, এজন্য এটাকে বলা হচ্ছে প্রি ট্রমেটিক নার্ভ। তাহলে এভাবে আমরা বলবো যে ফার্স্ট আর্চের পোস্ট ট্রমেটিক নার্ভ আসছে হচ্ছে V3 থেকে, এটা দেয় জেনারেল সেন্সেশন, আর ফার্স্ট আর্চের প্রি ট্রমেটিক নার্ভ আসছে
হচ্ছে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ থেকে এবং এটাতে স্পেশাল সেন্সেশন বা টেস্ট সেন্সেশন। এছাড়া বাকিগুলাতে কোনো প্রিট্রিমেটিক নার্ভ বলে কিছু নাই, বাকিগুলাতে শুধুমাত্র এক নার্ভই পোস্টট্রিমেটিক নার্ভই। সো বাকিগুলাতে স্পেশাল আর জেনারেল সেন্সেশন একই মানুষই দেয়, কিন্তু এখানে স্পেশাল সেন্সেশনটা দিচ্ছে হচ্ছে তোমার গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, আর টেস্ট সেন্সেশনটা, সরি গ্লোসোফ্যারিঞ্জিয়াল না, আবার ভুল বলছি, V3 মানে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর এখানে প্রিট্রিমেটিক ব্রাঞ্চটা দেয় হচ্ছে ফেসিয়াল নার্ভ। আচ্ছা, সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? আমি কি আচ্ছা বেশি? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বল। শুধু ফার্স্ট আর্চের জন্য প্রিট্রিমেটিক নার্ভ হবে আর বাকিগুলোর জন্য হবে না? বাকিগুলোতে প্রিট্রিমেটিক নার্ভের কোনো কন্ট্রিবিউশন নাই ওইরকম, ঠিক 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 মানে ঠিক মানে বুঝতে পারছো? মানে জি শুধু ভাইয়া। ফার্স্ট আর্চে প্রিট্রিমেটিক নার্ভের একটা হিউজ কন্ট্রিবিউশন, দ্যাট ইজ পুরো এন্টায়ার 2/3 এর টেস্ট সেন্সেশনটা এই প্রিট্রিমেটিক নার্ভটাই সাপ্লাই করতেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসতে পারে যে why there is no contribution of second pharyngeal arch in the development of the tongue। এখানে তুমি বলতে পারো কি এভাবে, উত্তরটা এভাবে হবে যে it occurs due to overgrowth of the third pharyngeal arch over the second pharyngeal arch and it fuses with the first arch। আর যদি বলে যে এটা কি কোনোই কন্ট্রিবিউশন নেই, তখন বলতে পারো যে সেকেন্ড আর্চের যে ডেডিকেটেড নার্ভ সেটা হচ্ছে ফার্স্ট আর্চেও সাপ্লাই দেয়। এটা যেহেতু ফার্স্ট আর্চের ইমিডিয়েটলি পরের সেগমেন্টের নার্ভ, এজন্য ফার্স্ট আর্চের জন্য এটা হচ্ছে একটা প্রি ট্রিমাটিক নার্ভ। বুঝতে পারছো সবাই এ পর্যন্ত যা বললাম? জি ভাইয়া। আর কারো কোনো প্রবলেম আছে? ফিল ফ্রি, এখানে আসলে তোমরা কোর্সটা করতেছো, সময় নিয়ে করতেছো, তোমরা নিজেদের কোয়েরিগুলো অবশ্যই ক্লিয়ার করে নিবা, আমি আশা করি কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। এটাও বলছি যে মোস্ট মাসেলস ফ্রম মায়োটোম অফ দ্য অক্সিপিটাল সোমাইটস এন্ড দে আর সাপ্লাইড বাই ক্রেনিয়াল নার্ভ 12। এখন আসি টাঙের কনজেনিটাল অ্যানোমালি কি। জিহ্বা খুবই ছোট, জিহ্বা খুবই বড় এবং জিহ্বা হচ্ছে তোমার ফিক্সড। আমাদের জিহ্বাটা এত ইজিলি কেন মুভ করতে পারে জানো? আচ্ছা, একটু একটা ল্যাটারাল একটা ছবি দেখাই, সাইড ভিউ। এই হচ্ছে টাং, আর এই হচ্ছে তোমার ইন্ট্রা ইউট্রেন লাইফের টাং। ইন্ট্রা লাইফে একদম মিড লাইন বরাবর এই হচ্ছে একটা এরকম ফাইব্রাস টিস্যু টাংকে ফ্লোর অফ দ্য মাউথের সাথে আটকায় রাখে। এটাকেই বলা হয় ফ্রেনুলাম, এটাকে বলা হয় ফ্রেনিউলাম। তো মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন আমাদের জন্ম হয় তখন ফ্রেনুলামটা আর এরকম থাকে না, একদম টিপ থেকে ফ্রেনুলামের অ্যাপোপ্টোসিস হওয়া শুরু করে। টিপ থেকে শুধুমাত্র বেজের অল্প একটু জায়গায় ফ্রেনুলামটা পারসিস্ট করে, আচ্ছা আরেকটু যাবে এরকম, শুধুমাত্র বেজের অল্প একটু জায়গায় ফ্রেনুলামটা পারসিস্ট করে। এছাড়া পুরো টাঙে আর কোথাও কোনো ফ্রেনুলাম থাকে না। হচ্ছে কি, ইন্ট্রাইউটেরাইন লাইফে মানে ফ্রেনুলামটা একদম টিপ অফ দ্য টাং থেকে শুরু করে বেজ অফ দ্য টাং পর্যন্ত থাকে, কিন্তু জন্মের পর এটা অ্যাপোপ্টোসিস হয়ে যায়। টিপ অফ দ্য টাং তখনও হচ্ছে তোমার লাগানো থাকে। মানে কি বললাম আমি, কি যে উল্টাপাল্টা বলতেছি, আবার বলি। জন্মের সময় অ্যাপোপ্টোসিস হয়ে যায় ফ্রেনুলামের, শুধু বেস বাদে। তখন হচ্ছে তোমার শুধুমাত্র ফ্লোর অফ দ্য টাং বাদে বাকি সবগুলা হচ্ছে তোমার ফ্রি হয়ে যায় ফ্রম দ্য ফ্রেনুলাম। এখন ফেলিওর অফ অ্যাপোপ্টোসিস অফ দ্য মানে ফ্রেনুলাম, ফেলিওর অফ প্রপার অ্যাপোপ্টোসিস অফ দ্য ফ্রেনুলাম যদি হয়, তাহলে কি কি দাঁড়াবে? বড় হয়ে ওদের টাঙের টিপটা ওদের ফ্লোরের মানে মানে ওদের মাউথের যে ফ্লোর, সে ফ্লোরের সাথে ফিক্সড হয়ে থাকবে। এই জিনিসটাকে বলা হয় অ্যাঙ্কাইলোগ্লসিয়া। শোনো, গ্লসিয়া মানে হচ্ছে জিহ্বা, আর অ্যাঙ্কাইলো মানে হচ্ছে ফিউশন। জিহ্বাটা যদি ফিউশন হয়ে ওরাল ক্যাভিটির সাথে ফিক্স হয়ে যায় ডিউ টু ফেলিউর অফ অ্যাপোপ্টোসিস অফ দিস, কি এটা, ফ্রেনুলাম, ইন্ট্রাইউটেরাইন ফ্রেনুলাম, এটাকে বলা হয় অ্যাঙ্কাইলোগ্লসিয়া। তাহলে এখন হচ্ছে আমরা জাস্ট ডেসক্রিপশন পড়ি। ফ্রেনুলাম কি? ইট ইজ a tissue which attaches tongue to the floor of the mouth. It is a tissue which attaches the tongue to the floor of the mouth. আর দেখো, intrauterine life whole of the tongue is fixed with frenulum এবং apoptosis occurs only base is connected
যদি ফেলিয়ার অফ প্রপার অ্যাপোপ্টোসিস হয় তখনই অ্যাঙ্কাইলোগ্লসিয়া, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় টাং টাই। এটা টাং টাই এটা। তো এখানে প্রবলেম যেটা হয়, টাং ডাজন্ট মুভ দ্যাট মাচ, মানে টাং এত বেশি মুভ করে না। এখন আমরা যখন হচ্ছে কথাবার্তা বলি আমাদের কিন্তু সবসময় মুখ চলে, কিন্তু ধরো তোমার টাংটা টাইট, তুমি কি এত স্বতঃস্ফূর্তভাবে এত জোরে জোরে বক্তৃতা দিতে পারবা? আই গেস নট, আই গেস পারার কথা না। তোমার একটু পরপরই ফ্রেউলামের টান পড়বে, ব্যথা করবে, এবং ফ্রেউলামের টানের এগেইনস্টে কাজ করতে করতে টাঙের মাসেলগুলো বেশ ফ্যাটিক হয়ে যাবে। তোমার দেখবে তুমি কথা বলতে বলতে তোমার চোপা ব্যথা হয়ে গেছে, লাইক একটু একটু আনকনভেনশনাল ওয়ার্ড ইউজ করতে যেন বুঝতে পারো, মানে কথা বলতে বলতে মুখের স্ট্যামিনা চলে যাবে, এই হচ্ছে একটা অবস্থা। তখন স্পিচটাও হবে স্লো এবং পজড। তো এই ছিল হচ্ছে অ্যাঙ্কাইলোগ্লসিয়া। আর মাইক্রোগ্লসিয়া ম্যাক্রোগ্লসিয়া তো সেলফ এক্সপ্ল্যানেটরি, আশা করি বুঝতে পারছো জিনিসটা কি ছিল। তো আমি আবার জিজ্ঞেস করতেছি, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? টাঙের ডেভেলপমেন্ট শেষ এই পর্যন্তই। যদি আমাকে সামারাইজ করতে বলো 2-3 বাক্যে টাঙের ডেভেলপমেন্টটা শেষ, তখন আমি কিভাবে বলবো যে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে 3টা সোয়েলিং অ্যাপিয়ার করে। ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে এই 3টা সোয়েলিং এর নাম হচ্ছে দুইটা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং এবং একটা হচ্ছে টিউবারকুলাম ইম্পার। এখান থেকে আসে এন্টায়ার 2/3 অফ দ্য টাং। এবং এটা যেহেতু ফার্স্ট আর্চ থেকে আসছে, এটার জেনারেল সেন্সেশনটা হচ্ছে V3 দিচ্ছে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আচ্ছা দাঁড়াও, সরি আমি তো এই ছবিটা না, এই ছবি দেখাতে চাইছি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে কি ডিরাইভড হয়? থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আরেকটা সোয়েলিং অ্যাপিয়ার করে, নাম হচ্ছে হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স। এই হাইপোব্রঙ্কিয়াল এমিনেন্স হচ্ছে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং এর জন্ম দেয়, এবং যেহেতু সে নিজে থার্ড আর্চের ডেরিভেটিভ, সে নিজে হচ্ছে তোমার গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই। সেটা সেন্সেশন মানে এবং টেস্ট, মানে সরি, টেস্ট এবং জেনারেল সেন্সেশন দুইটার ক্ষেত্রেই। আর মোস্ট পোস্টেরিয়র যে পার্টটা, মোস্ট পোস্টেরিয়র পার্টের নাম কি? মোস্ট পোস্টেরিয়র পার্টের নাম হচ্ছে এপিগ্লটিক সোয়েলিং। এখান থেকে আসছে মোস্ট পোস্টেরিয়র পার্টটা, এবং এটা যেহেতু ফোর্থ আর্চের নার্ভ, সেহেতু এখান থেকে আসছে হচ্ছে এখান থেকে হচ্ছে মোস্ট পোস্টেরিয়র পার্ট আসছে, সেটা সাপ্লাই হচ্ছে ফোর্থ আর্চের যে নার্ভ, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেটা। তো এই হচ্ছে সামারাইজেশন অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টাং। কারো কোনো কোয়েরি আছে টাঙের ডেভেলপমেন্ট নিয়ে? আমাদের এখন শুধু থাইরয়েডের ডেভেলপমেন্ট বাকি। এগুলো পুরোটাই ছবি দেখে দেখে ভিজুয়ালাইজ করবা, বই পড়বা, খুবই সহজ। কোনো জিজ্ঞাসা আছে কারো? যদি না থাকে তাহলে আমি মুভ অন করছি। আচ্ছা, একটু কাইন্ডলি যদি আমাকে এক্সকিউজ করতে একটা মিনিট, আমি একটু পানি খেয়ে আসি, আমার প্রচন্ড পানি পিপাসা লাগছে, একটু প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ওকে। ফোরামেন সিকাম কি? ফার্স্ট ইয়ার কেউ একজন বলো তো, হোয়াট ইজ ফোরামেন সিকাম? কই ছিল, আমরা এটা কই দেখছি? এটা একটা পিট ভ্যাল। এটা একটা পিট লিমিডিয়ান লিঙ্গুয়াল সুইং রয়েছে, টিউবারকুলাম ইম্পারের নিচে থাকে। এই যে ছবি আমরা এখানে এটা ফেলে আসছিলাম, এই যে, ঠিক আছে, তোমার অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 এর জাংশন একটা ছোট্ট ছিদ্র, পিচ্চি ছিদ্রের মতো, ঠিক আছে, ছিদ্র।
মানে উপর থেকে খালি ছিদ্রই দেখা যাচ্ছে আর কি, বাট এটা যে খালি এতটুকুই কিনা এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না। যাই হোক, তাহলে উপর থেকে এরকম একটা ছিদ্রের মতো দেখা যায়, এটাই হচ্ছে কি ফোরামেন সিকাম। তো হোয়াট ইজ ফোরামেন সিকাম? এই হচ্ছে টাং, এই হচ্ছে তোমার anterior 2/3, এই হচ্ছে posterior 1/3। আচ্ছা একটা জিনিস একটু বলি, anterior 2/3 আর posterior 1/3 এর জাংশনে যেরকম একটা ভি শেপ, হ্যাঁ, এটার নাম হচ্ছে সালকাস টার্মিনালিস। এটা হার্টেও আছে, এই ঠিক একই নামের একটা জিনিস, বাট ডোন্ট ওয়ারি, টাঙেরটার নামও এটাই, সালকাস টার্মিনালিস। তো এই যে সালকাস টার্মিনালিসের যে ভি এর যে অ্যাপেক্সটা, ঠিক আছে, এই ভি এর যে অ্যাপেক্সটা, এই অ্যাপেক্সটাতেই হচ্ছে তোমার থাকে তোমার ফোরামেন সিকামটা। যাই হোক, আমরা যদি এই বরাবর টাংকে কাটি তখন এরকম থাকবে না, তখন ঠিক এই জায়গায় এরকম একটা ডিপ্রেশনের মতো দেখা যাবে, এই যে এই ছবিতে যেটা দেখাইছে। তো what is foramen cecum? It is nothing but a depression in the midline between the junction of the anterior 2/3 and posterior 1/3 of the tongue. তো ফোরামেন সিকামটা একটা ডিপ্রেশন বা একটা ছোট্ট গর্ত আকারে অ্যাপিয়ার করে, কিন্তু অ্যাপিয়ার করে সে ক্ষান্ত হয় না, ইট কন্টিনিউস টু প্রলং। একটা সময় এটা টাংকেও ছাড়ায় যায়, ঠিক আছে। তুমি যদি টাংকে তখন সাইড থেকে দেখো, আচ্ছা টাংকে যদি সাইড থেকে দেখো, শুরুতে তো জাস্ট এরকম একটা ইনভ্যাজিনেশনের মতো মনে হবে, এরকম এরকম, তাই না? আস্তে আস্তে ইনভ্যাজিনেশনটা টাংটাকেও ছাড়ায় নিচে নামতে থাকে। তো তখন হচ্ছে তোমার টাঙের নিচ থেকে এরকম একটা কি বলবো, একটা ডাক্টের মতো বের হইতে দেখা যায়, ডাক্টের মতো। তাইলে দেখো ফোরামেন সিকামটা শুরু হয় as a small depression in the midline of the tongue, but gradually it invaginates further lower and lower, and এবং এটা টাংকে ছাড়ায় যেও এটা ইনভ্যাজিনেট করতেই থাকে, মানে এটা এক্সটেন্ড করতেই থাকে। নিচে নামতে 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 একটা সময়টা হচ্ছে তোমার, দেখো এই হচ্ছে আমাদের টাং, এই হচ্ছে আমাদের হাইওয়েড বোন, আর এই হচ্ছে আমাদের, দাঁড়াও হাইওয়েড বোনটা আরেকটু পিছনে হবে, একটা সেকেন্ড। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তোমার জন্য, তোমাদের সবার জন্য আসলে। দাঁড়াও একটা সেকেন্ড। আগের দিনে স্কালের ছবিটা দেখাতে পারলে মনে হয় ভালো, ওইটা একটু দেখাই। একটু একটু ওয়েট, আমি আগের দিন একটু ফাইল ওপেন করতেছি। আচ্ছা দেখো, একদম ফুল ল্যাটারাল কোনো ছবি থাকলে ভালো হবে। আচ্ছা এই ছবিটাই দেখো, সমস্যা নেই, এই ছবিটি একটু দেখো। যেটা আমি দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ এই হচ্ছে টাং, এর মধ্যে টাংটা আছে, তো টাং থেকে নিচে কি নামতেছে, এরকম একটা ইনভ্যাজিনেশন অফ দ্য ফোরামেন সিকাম এরকম নামতেছে, নামতে 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 একসময় সে হাইওয়েড বোনের সামনে দিয়ে ক্রস করে, এবং হাইওয়েড বোনের নিচে কি 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 থাকে, আমাদের ল্যারিংস থাকে না, তো একটা সময় সে ল্যারিংসের সামনে থাকে, কয়েকদিন পর সে ল্যারিংস থেকেও নিচে নেমে ট্রাকিয়া বরাবর যায়, এবং যখন সে ল্যারিংস এবং ট্রাকিয়া বরাবর চলে যায় তখনই তার ডিসেন্টটা অ্যারেস্ট হয়, এরপর সে আর নামে না। তো ঠিক আছে, এখানে আর কিছু দেখানোর নেই। তো তাহলে আবার আমরা আগের স্লাইডে যাই। ওকে, তাহলে আমি কি বললাম, ফোরামেন সিকাম অ্যাপিয়ার করে, ইট গ্র্যাজুয়ালি ইলংগেটস ডাউনওয়ার্ডস
এবং ইলংগেট করতে 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 একসময় একটা হাইওয়েট বোনের সামনে দিয়ে আসে এবং হাইওয়েট বোনের নিচে নেমে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যায় এবং এই দুইটা ভাগ আলাদা আলাদা ভাবে মানে দুইটা ভাগই বেশ ম্যাচিউর হয়ে প্রলিফারেট করতে থাকে। এই যে দেখো এই দুইটা সেগমেন্টই, তাহলে কি বললাম, একটা সিঙ্গেল ফোরামেন সিকামটা গ্র্যাজুয়ালি এলংগেট করতে থাকে, করতে 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 হাইওয়েট বোনকে ক্রস করে তারপর সে দুইটা ডিস্টিংক্ট ব্রাঞ্চে ভাগ হয় এবং দুইটা ব্রাঞ্চই এরকম করে 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 বেশ ভালোভাবেই হচ্ছে তোমার ইয়ে করতে থাকে, সাজাইতে, মানে তোমার সেল ডিভিশন হইতে থাকে, হইতে 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 একসময় এরকম বড় সেল টাইপ হয়ে যায়। তো এই যে জিনিসটা দেখতেছো, এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ড হয়, ভবিষ্যতে থাইরয়েড গ্ল্যান্ড হয়। এবং যেই কমিউনিকেশনটা, মানে তুমি দেখো এইটাই তো পরে থাইরয়েড গ্ল্যান্ড হইলো, কিন্তু টাঙের সাথে তো এর ওই কমিউনিকেশনটা দেখা যাচ্ছে, তো এখানেও দেখা যাচ্ছে, তাই না? তো এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনের নামটা দেখো একটু, থাইরোগ্লসাল ডাক্ট। নামেই সার্থকতা। থাইরো মানে হচ্ছে থাইরয়েড আর গ্লসাল মানে হচ্ছে টাং। তাহলে যেই ডাকটা হচ্ছে টাঙের সাথে থাইরয়েড গ্ল্যান্ডকে কানেক্ট করতেছে, অথবা অন্যভাবে বলতে গেলে যেই গ্ল্যান্ড এর সাহায্য নিয়ে টাং থেকে নেকের সামনে বা ফ্যারিংস বা ল্যারিংসের সামনে থাইরয়েড গ্ল্যান্ডটা নেমে আসছে, সেই ডাক্টটাকে বলা হয় থাইরোগ্লসাল ডাক্ট। তাহলে শুরুতে ছিল থাইরোগ্লসাল ডাক্ট, সরি আবার বলি, শুরুতে ছিল শুধু ফোরামেন সিকাম। It gradually elongates and even crosses the lungs and crosses the hyoid bone, and later it gives rise to thyroid tissue. এবং এই যে কমিউনিকেশনটা, এটাকে বলা হয় থাইরোগ্লসাল ডাক্ট। এখন নর্মাল মানুষে কিন্তু তোমার টাং আর থাইরয়েডের মধ্যে এই যে কমিউনিকেশনটা, এটা আর থাকে না, এটা আস্তে আস্তে পারসিস্ট করে মানে এটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করে যায়। তখন একটা সময় টাং আর থাইরয়েড দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট টিস্যু মনে হয়। এটাই হচ্ছে নর্মাল। তাহলে থাইরয়েডের ডেভেলপমেন্টের প্রসিডিউরটা অনেকটা এরকমই। আমি এই ছবি থেকে আরেকবার দেখাচ্ছি। তোমার টাঙের যে অ্যান্টেরিয়র টুথ আর পোস্টেরিয়র ওয়ান থার্ডের জাংশন, সেখানে হচ্ছে তোমার ফোরামেন সিকাম অ্যাপিয়ার করে। এটা গ্র্যাজুয়ালি দেখো কি হয়, এটা গ্র্যাজুয়ালি ডিপে যায়, আরো ডিপে যে একসময় তোমার দুই ভাগেও ভাগ হয়। এভাবেই হচ্ছে তোমার এই দুই ভাগটা একসময় মানে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের জন্ম দেয়, হুইচ আর কানেক্টেড টু ইচ আদার ইন দ্য মিড লাইন। আর হচ্ছে উপরের পার্টটা থাইরোগ্লসাল ডাক্ট হিসেবেই থাকে, কিন্তু পরবর্তীতে এই ডাক্টটা বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। তাহলে কি বললাম, থাইরয়েড ডেভেলপমেন্টে কিভাবে বলবা যে ডিপ্রেশন in the anterior to the posterior one third junction, which is foramen cecum. It gradually elongates, crosses the tongue, crosses the hyoid, then it gives rise to the thyroid gland. আচ্ছা, এখন তো হচ্ছে তোমার আচ্ছা এখন হচ্ছে তোমার একটা জিনিস, যে থাইরয়েড গ্ল্যান্ডের আমরা যেমন টাঙের কোনটা কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য টাঙের অ্যানাটমিটা আমাদের একটু পড়া লাগছিল, অ্যান্টেরিয়র টু থার্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড পড়া লাগছিল। এখানে আমাদের ওরকম থাইরয়েডের জানতে হবে না, ডিটেল অ্যানাটমি জানতে হবে না। আমাদের যেটা জানতে হবে, যে থাইরয়েডের হিস্টোলজি জানতে হবে আমাদের এই থাইরয়েড ডেভেলপমেন্ট জানার জন্য। যে কোনো অর্গান বা যে কোনো গ্ল্যান্ডে দুইটা পোর্শন থাকে, তোমরা জানো, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে স্ট্রোমা। এখন থাইরয়েডের যে প্যারেনকাইমা, থাইরয়েডের প্যারেনকাইমায় দুই রকম সেল আছে, একটা হচ্ছে ফলিকুলার সেল, আর একটা হচ্ছে প্যারা ফলিকুলার সেল। ফলিকুলার সেলের কাজ হচ্ছে থাইরয়েডের যে নিজস্ব যে অ্যাকচুয়াল হরমোন T3 T4 সেটা তৈরি করা, আর প্যারাফলিকুলার সেলের কাজ হচ্ছে ক্যালসিটোনিন তৈরি করা। দাঁড়াও, তোমরা নিশ্চয়ই ক্যালসিটোনিন হরমোনটার নাম শুনছো, আমি আরেকটু বলতেছি। প্যারাফলিকুলার সেলের কাজ হচ্ছে ক্যালসিটোনিন তৈরি করা। ক্যালসিটোনিনের কাজ হচ্ছে সে হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমায়, মানে এই হচ্ছে তোমার ক্যালসিটোনিনের কাজ। তাহলে তোমার প্যারেনকাইমা অংশের এই হচ্ছে দুইটা ডেরিভেটিভ, ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল।
আর স্ট্রোমা অবশ্যই মেসোডার্ম থেকে আসছে, এটা আর আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। এখন কথা হচ্ছে যে প্যারেনকাইমার কোনটা কোত্থেকে আসে একটু বলি। এই যে তোমার থাইরোগ্লসাল ডাকটা গ্র্যাজুয়ালি এলঙ্গেট করতেছে, একটা সময় সেরকম দুইটা পাউচে ভাগ হয়েছে, একটা সময় হচ্ছে তোমার ডেফিনিটিভ একটা থাইরয়েড গ্ল্যান্ড হয়ে গেছে। এই যে তোমার তোমার ডাক্ট, এই ডাক্টের সেলগুলা থেকেই হচ্ছে তোমার ফলিকুলার সেল আসছে। ফলিকুলার সেল তাহলে কোথা থেকে আসছে? ইট মেইনলি কামস ফ্রম দ্য সেলস অফ দ্য লাইনিং অফ দ্য মানে তোমার থাইরোগ্লসাল ডাক্ট। আর প্যারাফলিকুলার সেল কোথা থেকে আসছে এটা আমরা আগের দিন পড়ছিলাম যে তোমার ফিফথ যে ফ্যারেঞ্জিয়াল পাউচ এটা একসময় ডিসঅ্যাপিয়ার করে যায়, ফিফথ ফ্যারেঞ্জিয়াল পাউচ একসময় ডিসঅ্যাপিয়ার করে যায়, কিন্তু এটা একটা রেমনেন্ট রয়ে যায়। এই রেমনেন্টের নাম ছিল আল্টিমো ব্র্যাঙ্কিয়াল বডি। এই আল্টিমো ব্র্যাঙ্কিয়াল বডি থেকেই ধারণা করা হয় যে এই প্যারাফলিকুলার সেল আসে যারা ক্যালসিটোনিন তৈরি করে। তো যা বললাম সবাই বুঝতে পারছে এই পর্যন্ত? কোনো কোয়েরি আছে কারো? একটা ডিপ্রেশন এটা এলঙ্গেট করে, দুই ভাগে ভাগ হয়ে যায়, এখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়, একটা সময় টাঙের সাথে থাইরয়েডের রিলেশনটা নাই হয়ে যায়। সবাই বুঝতে পারছো? কোনো কোয়েরি আছে কারো এই পর্যন্ত? আচ্ছা, কোয়েরি না থাকলে মুভিং অন। আচ্ছা, এখন হচ্ছে যে যে যে- যে- মানে যেটা প্রশ্ন আসে যে থাইরয়েড গ্ল্যান্ড তো নামা শুরু করে, ডিসেন্ড করা শুরু করে, কত দূর পর্যন্ত নামে? এটা নামে হচ্ছে তোমার ল্যারিংস এবং ট্রাকিয়া পর্যন্তই, ল্যারিংস এবং ট্রাকিয়া পর্যন্তই নামে। আচ্ছা, এরপর আর সে নামে না। এরপর যদি নামে তাহলে সেটা অ্যাবনর্মাল বলে কাউন্ট হবে বা একটোপিক বলে কাউন্ট হবে। আচ্ছা, এগুলো তো মনে হয় সব বলছি। সাইট অফ ডেভেলপমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড বিটুইন টিউবারকুলার ইম্পার অ্যান্ড হাইপোব্র্যাঙ্কিয়াল এমিনেন্স, অর্থাৎ জাংশন অফ এন্টার টু থার্ড পোস্টের ওয়ান থার্ড। আচ্ছা, এখানে সবই বলছি, এগুলো মনে হয় জাস্ট লেখার জন্য লিখছি এমনি। আচ্ছা, এটা একটু দেখো, ফলিকুলার সেল কোথা থেকে আসতেছে? কি বললাম? থাইরোগ্লসাল ডাক্ট থেকে আসতেছে ফলিকুলার সেল। এখন থাইরোগ্লসাল ডাক্ট কোথা থেকে আসতেছে? সে তো তোমার টাঙের মধ্যে যেই জায়গাটা, এখান থেকে তো আসছে, তাই না? তো তোমার এখানে আসলে এটা না বললেও চলবে, তোমরা জাস্ট এভাবেই বলো ইট কামস ফ্রম থাইরোগ্লসাল ডাক্ট, ফলিকুলার সেলগুলা। প্যারাফলিকুলার সেল আসতেছে কোথা থেকে? আল্টিমো ব্র্যাঙ্কিয়াল বডি অফ দ্য ফিফথ ফ্যারেঞ্জিয়াল পাউচ। আর স্ট্রোমা উইল কাম ফ্রম দ্য মেসোডার্ম। তাহলে যদি টাঙের ডেভেলপমেন্ট, সরি থাইরয়েড ডেভেলপমেন্ট আসে, এইভাবে একটা ফ্লো চার্ট দেখায় দিবা যে ফোরামেন সিকামটা আস্তে আস্তে ডিসেন্ড করতেছে, একটা সময় হচ্ছে নেকের সামনে যে থামছে সেখানে থাইরয়েডের জন্ম দিছে, এবং লাস্টে দেখা যাচ্ছে টাঙের যে ম্যাস এবং থাইরয়েডের যে ম্যাস, এই দুটো হচ্ছে আলাদা। থাইরয়েড যখন আঁকবো তখন একটা গেম কন্ট্রোলারের ছবি এঁকে দিবা, তাইলে হবে। থাইরয়েডটা অনেকটা ওইরকম গেম কন্ট্রোলার মতো দেখতে, ঠিক আছে? যাদের আছে গেম কন্ট্রোলার, একদম এরকম পুরা গেম কন্ট্রোলার মতো দেখতে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে? যাই হোক, আর এটা হচ্ছে গেম কনসোলের মতো দেখতে, টাংটা দেখতে, ঠিক আছে? তো হচ্ছে যাই হোক, আমি বেশি আউটসাইডার কথা বলতেছি, মাথা খারাপ হয়ে গেছে আমার। তো হচ্ছে তোমার তাহলে থাইরয়েড ডেভেলপমেন্টটা ফার্স্টে এভাবে বলবা, বলার পরে লাস্টে যেটা বলবা যে কোনটা কোথা থেকে আসে ভাগ করে বলবা, যে প্যারেনকাইম এবং স্ট্রোমা। প্যারেনকাইমে ফলিকুলার, প্যারাফলিকুলার। ফলিকুলার বলবা কি? থাইরোগ্লসাল ডাক্ট থেকে আসে। আর প্যারাফলিকুলারটা কি বলবা? বলবা যে আল্টিমো ব্র্যাঙ্কিয়াল বডি থেকে আসে, অর্থাৎ ফিফথ পাউচ। আর স্ট্রোমা আসে মেজোরাম থেকে। আচ্ছা, যা বলছি বুঝছো সবাই? কোনো কোয়েরি আছে? ইজি কিন্তু জিনিসগুলো খুবই খুবই সহজ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক হাই হিল টপিক এসব। আচ্ছা,
এখন কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা, অল্প বেশি না, সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি অনেক কিছু, যে যেমন ছোট বাচ্চাদের লিভার হচ্ছে কাজ করে না বেশি, বাচ্চার মায়ের যে লিভার সেটাই বাচ্চার সমস্ত লিভারের কাজ করে দেয়। পরে জন্মের পর পর বাচ্চার লিভার নতুন করে কাজ করা শুরু করে। তারপরে কিডনি নিয়ে আমরা পড়েছি যে বাচ্চার কিডনি ইন্ট্রাইউটেরাইন লাইফে কোনো এক্সক্রিটরি ফাংশন করে না, জন্মের পর এক্সক্রিটরি ফাংশন শুরু করে। কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। থাইরয়েডের চাহিদাটা, বাচ্চার থাইরয়েডের চাহিদা বাচ্চার নিজের শরীর থেকে মিটাতে হয়, মায়ের শরীর থেকে থাইরয়েড বাচ্চার শরীরে আসে না। এখানে প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি দেখো, কোনো কারণে যদি কারো লিভার না তৈরি হয়, কিডনি না তৈরি হয়, সে কিন্তু ইন্টারভিউটাইন লাইফে বাঁচবে, বাট পরে সে মারা যাবে জন্ম হয়, কারণ জন্মের পরে এগুলো কাজ করতে পারবে না। কিন্তু কারো যদি থাইরয়েড তৈরি না হয়, তাহলে সে ইন্টারভিউটাইন লাইফে তো মারা যেতে পারেই, এর সাথে সাথে তার আরো অনেক কিছু হইতে পারে। তোমরা কি ফার্স্ট ইয়ার, তোমাদের কি কি কোনো জায়গায় এন্ডোক্রাইন ফিজিওলজি শুরু করছে এখন পর্যন্ত? কারো কি শুরু করছে এন্ডোক্রাইন ফিজিওলজি? হ্যাঁ তালহা। ভাইয়া আমাদের হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, জিনিসটা হচ্ছে কি, থাইরয়েড হরমোনের অনেক রকম কাজ আছে। এর মধ্যে ছোট বাচ্চাদের ডেভেলপমেন্টে সে কিছু কাজ করে। একটা হচ্ছে বডি গ্রোথ, আর একটা হচ্ছে ব্রেইন গ্রোথ। সো যদি থাইরয়েড হরমোন না থাকে ইন্টারভিউটাইন লাইফে, তাদের কি কি হবে দেখো একটু। তাদের হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হবে, আর হচ্ছে মেন্টাল রিটার্ডেশন হবে। এটাকে বলা হয় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, অথবা আরেকটা ফ্যান্সি টার্ম আছে ক্রেটিনিজম। ক্রেটিনিজম যে সবসময় কনজেনিটাল নট নেসেসারিলি, তবে ছোট বাচ্চাদের যদি হাইপোথাইরয়েডিজম হয় ওটাকে আমরা ক্রেটিনিজম বলি। আর কনজেনিটাল কারণে মানে হইলে ফিচার কি থাকবে, গ্রোথ রিটার্ডেশন এবং মেন্টাল রিটার্ডেশন। তো যে জিনিসটা বললাম যে কখন বাচ্চাদের এটা হওয়ার চান্সটা সবচেয়ে বেশি, যেহেতু আমি আরেকটা কথা বলে নিছি যে বাচ্চাদের থাইরয়েডের চাহিদা বাচ্চাদের গ্ল্যান্ডই মিটায়। সো বাচ্চাদের কিন্তু এখন দেখো 12 সপ্তাহ থেকে তোমার T3 T4 মানে থাইরক্সিন এবং ট্রাই আয়োডোথাইরোইন, এগুলো হচ্ছে থাইরয়েড হরমোন, এগুলো তৈরি হওয়া শুরু হয়। কিন্তু যদি এগুলোর কনজেনিটাল অ্যাবসেন্স থাকে, কনজেনিটাল অ্যাবসেন্স অফ T3 T4 অথবা কনজেনিটাল অ্যাবসেন্স অফ থাইরয়েড গ্ল্যান্ড, তখন কিন্তু T3 T4 নাই, তখন এই গ্রোথ রিটার্ডেশন মানে বাচ্চাগুলো ইন্টারভিউটাইন লাইফে মারা যাইতে পারে, অথবা ইন্টারভিউটাইন লাইফে একটা বাচ্চা যে রেটে গ্রো করার কথা সে রেটে গ্রো করবে না, আবার জন্মের পর দেখা যাবে যে সে মেন্টালি রিটার্ডেড, অথবা সে অল্প সময়ের মধ্যে মারা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো সবাই এ পর্যন্ত কি বললাম? ওকে, এখন হচ্ছে তোমার কিছু কনজেনিটাল অ্যানোমালি। আগে নামগুলো একটু পড়ি। দেখো, আমরা জানি কি ফোরামেন সিকামটা টাং থেকে নিচে নেমে 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 আস্তে আস্তে নেকের সামনে যায়, দেন সেখানে থাইরয়েডের জন্ম দেয়। এখন যদি এটা না নামে, টাঙের মধ্যেই থাইরয়েড রয়ে যায়, তখন এটাকে বলা হয় লিঙ্গুয়াল থাইরয়েড। এটাকে বলা হয় লিঙ্গুয়াল থাইরয়েড। তারপর হচ্ছে তোমার এটা ঠিক মতো ডিসেন্ট হইল না, হাইওয়েডের বোনের উপরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডটা রইল, মানে তখন এটাকে বলবো আমরা সুপ্রা হাইওয়েড। হাইওয়েডের বোনের ঠিক নিচেই গেল, কিন্তু সে মানে ওটা যে একদম নেক পর্যন্ত যাওয়ার কথা সেখানে গেল না, এটা হচ্ছে ইনফ্রা হাইওয়েড। এটা নামতে নামতে বেশি নেমে গেল, একদম থোরাক্সে ঢুকে গেল, ওটাকে বলা হয় থোরাসিক। এছাড়া বডির অন্যান্য অনেক জায়গায় থাকতে পারে, ওটাকে বলা হয় একটোপিক। আর আসছে লাস্টে থাইরোগ্লসাল ফিস্টুলা আর থাইরোগ্লসাল সিস্ট। এটা হচ্ছে কি, এখন দেখো ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে থাইরোগ্লসাল ডাক্টটা যখন থাইরয়েড হরমোন পুরোপুরি তৈরি হয়ে যাবে, তখন কিন্তু থাইরোগ্লসাল মানে এই যে ডাক্টটা না, এটা পুরোপুরি নাই হয়ে যায়, এটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে যায়। কিন্তু যদি এটা পারসিস্ট করলে তখন মানে এটাকে বলা হয় থাইরোগ্লসাল ফিস্টুলা, যদি পারসিস্ট করে। কিন্তু যদি পুরোটা পারসিস্ট না করে, সাপোজ
এখানে একটা থিন কর্ডের মতো রেমনেন্ট রয়ে গেছে, এ মাঝখানে একটা জায়গায় হচ্ছে একটু সে পেটেন্ট আছে, বাকি জায়গায় সে নাই, তখন এটাকে বলা হয় ফিস্টুলা। তাহলে সরি সরি সরি, আরে ধুর, এটা তখন বলা হয় সিস্ট। শোনো, ফিস্টুলা কি তাহলে? যদি থাইরোগ্লসাল ডাক্টটা পুরোপুরি পেটেন্ট থাকে। আর থাইরোগ্লসাল সিস্ট কি? যদি এই থাইরোগ্লসাল ডাক্টের কোনো একটা জায়গায় পেটেন্ট থাকে এবং ওখানে ফ্লুইড অ্যাকুমুলেশন করে, তখন এটাকে বলা হয় থাইরোগ্লসাল সিস্ট। আচ্ছা, এখন এই ছবিটা তো জাস্ট দেখানোর জন্য দেখানো। তো এই হচ্ছে থাইরয়েডেরও ডেভেলপমেন্ট ছিল এই। সো কারো কোনো কোয়েরি আছে থাইরয়েডের ডেভেলপমেন্ট নিয়ে? আচ্ছা, তো আজকের ক্লাস আসলে এই। এখন হচ্ছে দাঁড়াও একটু, তোমরা একটা মিনিট ওয়েট করো, আমি একটু ওই কোয়েশ্চেনগুলো একটু দাগায় তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখনই কোয়েশ্চেনগুলো আসলে দাগানো হয়নি আজকে, একটু কাইন্ডলি। আচ্ছা, দাগাইতে দাগাইতে তোমরা একটু আমাকে একটু বলো যে এর বাইরে ইভেন কি এর ভিতরে আর কোনো কোয়েরি আছে কিনা, আজকের ক্লাস বা আজকের ক্লাস বাইরে বা যে কোনো কিছু নিয়ে। আমি প্রশ্ন দাগাতে দাগাতে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো, সমস্যা নেই। আমার ক্লাসে আমার যতদূর মনে পড়ে আমি একবার বলছিলাম যে সেপ্টাম ট্রান্সভার্সামটা কোন জায়গায় থাকে, এটা অ্যাকচুয়াল লোকেশনটা কোথায়, কেউ কি বলতে পারবা? Between primitive heart tube and stalk of yolk sac. আচ্ছা, হ্যাঁ। এখন আমাকে কেউ একজন, আচ্ছা তুমিই বলো, প্রিমিটিভ হার্ট টিউব কোন ক্যাভিটির মধ্যে ডেভেলপ করে? The future pericardial cavity যেটা হচ্ছে হ্যাঁ, intraembryonic ছিল আচ্ছা, ভিতর। এখন বলো মানে এই দুইটা হার্ট টিউবের হার্ট টিউবের দুই পাশে কি ডেভেলপ করতে থাকে? কমন সেন্স থেকে বলো। লাংস ডেভেলপ করতে, লাংসটা কোন ক্যাভিটিতে ডেভেলপ করতে থাকে? প্লুরাল ক্যাভিটি প্লুরাল ক্যাভিটি। মানে আচ্ছা, ইন্ট্রাএমব্রায়োনিক হ্যাঁ। সিস্টেমে। আচ্ছা, উপরে হচ্ছে, মানে তাহলে সেপ্টাম ট্রান্সভার্সামের উপরে কি ছিল? মানে মানে প্রিমিটিভ হার্ট টিউব, আর নিচে কি 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 আর নিচে কি ছিল বললা? স্টক অফ ইয়ক স্টক স্যাক। অফ ইয়ক। এখন স্টক অফ ইয়ক স্যাকের উপরে বাকি অংশটা কি? গাট, এখানে গাট থাকে না? গাট থাকে তো, তাই না? জি। এখন গাট আবার কিসের মধ্যে ডেভেলপ করে? ইন দ্য ফিউচার পেরিটোনিয়াল ক্যাভিটি, ঠিক আছে? সো তুমি চিন্তা করো, সেপ্টাম ট্রান্সভার্সামের উপর দিকে হচ্ছে প্লুরো পেরিকার্ডিয়াল ক্যাভিটি আর নিচে হচ্ছে প্লুরো পেরিটোনিয়াল ক্যাভিটি, ঠিক আছে? তো এই উপরের প্লুরোপেরিকার্ডিয়াল আর নিচে প্লুরোপেরিটোনিয়াল এগুলা ফার্স্টে এক থাকে সব, পরে যখন পুরো ডেফিনিটিভলি হার্ট লাং সব ডেভেলপ করে যায়, গাট ডেভেলপ করে যায়, তখন ক্যাভিটিগুলা আলাদা হয়ে যায়। তো তখন কিন্তু বেসিক্যালি, আচ্ছা একটু একটু কাইন্ডলি এক্সকিউজ মি।
আচ্ছা আচ্ছা, সরি সরি, এক্সট্রিমলি সরি আসলে তোমার। আচ্ছা তো যাই হোক, তালহা তুমি কি একটু আইডিয়া পাইছো মানে জি ভাইয়া। ডায়াফ্রামে আসলে মানে আমাদের স্যাররা ক্লাসে অনেক কিছু পড়ায়, বাট মানে হচ্ছে যে সবকিছু যে একদম ইম্পর্টেন্ট সেটা না, বাট এখানে ইম্পর্টেন্ট অ্যাজ ইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিনা সেটা একমাত্র কথা না। তোমরা বলতে পারো যে আমরা তো শুধু পরীক্ষার জন্য পড়ি না, আমরা তো ডাক্তার হওয়ার জন্য পড়ি। ডাক্তার হওয়ার জন্য যে অতটা ইম্পর্টেন্ট জিনিসটা সেটা না, ঠিক আছে? কারণ আমি তো অলমোস্ট ফিফথ ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি। তো ফিফথ ইয়ারে কখনো আমার এখন পর্যন্ত ওই প্লুরোপেরিকার্ডিয়াল ক্যানাল কিছুই আমার এখন তো লাগে নাই, ঠিক আছে? সো যদি লাগতো তাহলে আমি বুঝতাম যে এটা অবশ্যই ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, সো ইউ শুড নিড দ্যাট থিং। তো যাই হোক, আমি হচ্ছে বেশি উল্টাপাল্টা কথা বলতেছি, সো আই থিঙ্ক আই শুড গেট ব্যাক টু দ্য ওয়ার্ক। তো যাই হোক, তো তোমার হচ্ছে ডায়াফ্রামের যেই ডেভেলপমেন্টটা, শুধু ডায়াফ্রাম না, আরো দু একটা জিনিস আছে ছোটখাটো খুচরা জিনিসপত্র, সামনের ক্লাসগুলোতে এরকম আরো বের হবে। এরকম খুচরা জিনিসগুলো একটু কাইন্ডলি একসাথে করে আমি পড়াই দিব ইনশাল্লাহ। কাইন্ডলি না, আমি তো পড়াবো, কাইন্ডলি কি ভাইয়া, আছে আবার? হ্যাঁ বলো। থ্যাংক ইউ ভাইয়া। টাঙ্গের মোটর সাপ্লাইয়ের ক্ষেত্রে প্যালাটোগ্লসাল যে মাসেলটা ওইটাও কি ডেভেলপমেন্টালি